থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা 9:15 প্রায় বেজে গেল। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো স্টার্ট করি। আচ্ছা, এখান থেকে অলরেডি ভাইয়া কয়েকজনের সাথে কথা বললেন যে প্রীতিশ কনস্ট্রাকশনে আছেন, মুস্তফা অ্যাকোয়া কনসালটেন্ট। আচ্ছা মুস্তফা, আপনি কনসালটেন্ট ফার্মে কি ধরনের কাজ করেন? হ্যালো মুস্তফা হাসান। আচ্ছা, কন্টিনিউ করি। শিবলি খান, আপনি কোথায় কোনো জবে আছেন? জি জি ভাই, আমিও একটা কনসালটেন্সি ফার্মে আছি। আমার কনসালটেন্সি ফার্মের নামটা হচ্ছে এপ্রো ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্সি সার্ভিস। কি ধরনের তো কাজ করেন আপনারা? এখন বর্তমানে যে কাজটা করতেছি আমি, সেটা হচ্ছে মানে অ্যাজ বিল্ড এর কাজ করতেছি, অ্যাজ বিল্ড ড্রয়িং। অ্যাজ বিল আর ড্রয়িং। আচ্ছা আর সামনে হচ্ছে ডিএ রিপোর্ট গুলো করবো, ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট। তো ওটাই ট্রাই করতেছি আর কি শেখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাসেসমেন্ট রিপোর্ট কিভাবে কিভাবে হ্যাঁ তৈরি হ্যাঁ। করতে হয় একটা বিল্ডিং অ্যানালাইসিস করে, এই জিনিসগুলো আচ্ছা শিখবো আর আচ্ছা, কি। ভেরি গুড। আচ্ছা, আর পঙ্কজ, আপনি কোনো জায়গাতে জবে আছেন? না ভাই, আমি জাইকার প্রজেক্টে আছি। আচ্ছা সরি, হ্যাঁ বলছিলেন মনে হয়। ওকে, তো জায়গা প্রজেক্ট মানে কনস্ট্রাকশন, রাইট? এটা আসলে রেট্রোফিটিং, ও, রেট্রোফিটিং। নিউ কনস্ট্রাকশন না আর কি। ওকে। আচ্ছা, আপনাদের কেউ কনস্ট্রাকশন আছেন, কেউ কনসালটেন্ট আছেন, এখন আপনাদের সামনে ডিজাইন শেখার আশা করি ইচ্ছা আছে, যেই জন্য আপনারা এই আজকে এখানে আছেন আশা। তো আমরা একটা 10 তলা বিল্ডিং এর কে নিয়ে অ্যানালাইসিস ডিজাইন গুলো শিখবো। এটা অলরেডি আমাদের কমপ্লিটেড একটা ওয়ার্ক, সেটা 7 তলা ছিল রাজশাহীতে। আমরা সেটা রাজশাহীতে আপনাদেরকে বিএনবিসি সম্পর্কে, সিসমিক জোন এগুলোর কোনো ধারণা আছে? সিসমিক জোন, উইন্ড এগুলোর বিষয়ে কিছু বেসিক, যে বাংলাদেশ কয়টা সিসমিক জোনে বিভক্ত? আহ, যাই হোক, আমি কন্টিনিউ করি। বাংলাদেশ 4টা সিসমিক জোনে বিভক্ত, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানা নাই। তো এই সিসমিক জোনের উপরে মানে এলাকা একই বিল্ডিং সেম জিনিস আপনি রাজশাহীতে একরকম ডিজাইন হবে, ঢাকাতে একরকম হবে, চিটাগাঁয়ে একরকম হবে, কক্সবাজারে একরকম হবে। এগুলো সিসমিক জোনের ভ্যারিয়েশনের জন্য। একইভাবে একই বিল্ডিং রাজশাহীতে দুই রকম, বা আমি যদি ঢাকার কথাই বলি, ঢাকাতে দুই রকম জমিতে দুই রকম ভাবে ডিজাইন হতে পারে, পরিবর্তনগুলো আসতে পারে। একই ডাইমেনশন, একই হাইট, একই ফ্লোর এরিয়া, সেম কলাম অ্যারেঞ্জমেন্ট, কিন্তু সয়েল কন্ডিশনের ভেরিয়েশনের জন্য ডিজাইনের পরিবর্তন আসতে পারে। আমরা এখন ফলো করছি বিএনবিসি 2020, যেটা 2021 ফেব্রুয়ারিতে গেজেটেড হয়েছে। এর আগে ছিল আমাদের বিএনবিসি 2006। 6 থেকে 20-এ আসার পরে অনেক কিছুই ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। বিশেষ করে আগে আমরা যখন 2006 অনুযায়ী ডিজাইন করতাম, তখন বিল্ডিং ডিজাইন বা অ্যানালিসিসের সাথে সয়েল টেস্ট রিপোর্টের শুধু সম্পর্ক ছিল ফাউন্ডেশন পার্টের সাথে। এখন বর্তমানে সয়েল টেস্ট রিপোর্টের প্রয়োজন অ্যানালাইসিস শুরু করার প্রথমেই। এটা জানতে হয় যে আসলে যেখানে বিল্ডিংটা হবে এখানের সয়েল প্রোফাইলটা কি, এ, তার উপর বেস করে আমার ফ্রেমিং সিস্টেমটা কি হবে সেটা ডিফাইন করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের সয়েল টেস্ট রিপোর্ট আগে যতটা ইম্পর্টেন্ট ছিল, এখন ইম্পর্টেন্স আরো বেড়ে গেছে। কারণ এটা প্রজেক্ট, একটা ডিজাইনের শুরুতে এটা দরকার, নাহলে ফ্রেমিং সিস্টেমটা সুইটেবল হবে না, বা যেটা হওয়া দরকার সেটা হবে না। এই জন্য, এবং এখানে আরো একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে ধরেন আগে দেখা গেছে সয়েল টেস্ট রিপোর্টে কোনো কত ফিট পর্যন্ত বোর করতে হবে সেটা আহ, হয়তো দেখা যাচ্ছে 5 তলা বিল্ডিং এর জন্য 50 ফিট পর্যন্ত বোর করছে, 8, 10, 7, 8 তলা বিল্ডিং এর জন্য হয়তো 70, 80 ফিট পর্যন্ত বোর করছে। কিন্তু বর্তমানে যে আমাদের ফ্রেমিং সিস্টেম যেহেতু ফাইনাল করতে হবে সয়েল টেস্ট রিপোর্টের উপরে ডিপেন্ড করে, সেহেতু মিনিমাম 30 মিটার বা 90 ফিট, হোয়াট এভার, সেটা যদি 3 তলা বিল্ডিং হয় বা 30 তলা হয়, মিনিমাম 90 ফিটের সয়েল টেস্ট একটা বোর করতেই হবে সয়েল প্রোফাইলটা জানার জন্য। এটা যেমন সয়েল টেস্টের বিষয়গুলো চেঞ্জ আসছে, একইভাবে আমাদের আগে সিসমিকের ছিল আহ 3টা জোন, এখন হয়েছে 4টা। সেখানে ইন্টেন্সিটি গুলো বেড়েছে। একইভাবে উইন্ডের ইফেক্ট আগের থেকে এখন উইন্ড ফোর্স এবং আদার্স কনসিডারেশন গুলো অনেক বেড়েছে, ফলে আমাদের ডিজাইন গুলো বিএনবিসি 6-এ যেভাবে করতাম তার তুলনায় এখন অনেক বেশি রিজার্ভেশন এসছে ডিজাইনের ক্ষেত্রে। আমরা যেই আহ, যে প্রজেক্টটা নিয়ে আমরা ডিজাইন এবং অ্যানালিসিসে কাজ করব, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেটা নিয়ে কাজ করব সেটার ফ্লোর প্ল্যান হচ্ছে এটা। এটা একটা 2 ইউনিটের বিল্ডিং, 7 তলা, যেটা আমরা 10 তলা করে করব আর একটু এর ক্রিটিক্যালিটি বাড়ানোর জন্য। এবং এখানে কিছু পরিবর্তন আমরা করব, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্ট্রেট, অর্থাৎ এখানে ক্যান্টিলেভার বারান্দা খুব একটা নাই। আমরা কিছু র্যান্ডম ক্যান্টিলেভার বারান্দা ইরেগুলার ভাবে অ্যাড করব, যেন বিল্ডিং এর রেগুলারিটি একটু কমে আসে। রেগুলারিটি কমে আসলে কিন্তু স্টেবল করার ক্ষেত্রে একটু বেশি প্রবলেম বেশি হলে আমরা শিখতে পারবো। আচ্ছা, আমাদের এখন আমাদের ডিজাইন করার জন্য 2টা সেপারেট অ্যানালাইসিস করতে হবে। এটা বিএনডিসির মধ্যে আগে ছিল না। আগে একটা অ্যানালাইসিসের একটা মডেলের মাধ্যমে অ্যানালাইসিস এবং ডিজাইন করা যেত, কিন্তু বিএনডিসি এর ডিজাইন করতে গিয়ে আমাদের 2টা সেপারেট মডেলে অ্যানালাইসিস করতে হবে। একটাকে বলা হয় সার্ভিস মডেল বা সার্ভিসিবিলিটি মডেল, আর একটা হচ্ছে স্ট্রেংথ মডেল বা সেটা ডিজাইনের জন্য। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদের যে সার্ভিসিবিলিটি স্টেটগুলো উইন্ডের জন্য এবং সিসমিকের জন্য, গ্লোবাল ড্রিফট বা ডিফ্লেকশন কত, বিল্ডিংটা কতটা ডিফ্লেক্ট করছে এবং সেটা আমাদের ম্যাক্সিমাম পারমিশন কত তার মধ্যে আছে কিনা, এই যে চেক। তারপরে হচ্ছে বিল্ডিং এর টর্শন আছে কিনা, অর্থাৎ বিল্ডিং এর টুইস্ট কতটা হচ্ছে, মোচড় কতটা খাচ্ছে, সেইটা আমাদের লিমিটের মধ্যে আছে কিনা, এই জিনিসগুলো। তারপরে সফট স্টোরি চেক, অর্থাৎ ইমিডিয়েট 2টা স্টোরির মধ্যে স্টিফনেসের ভ্যারিয়েশন এর কারণে তার সেটা সফট স্টোরি হয়ে যাচ্ছে কিনা। তারপরে বিল্ডিং এ প্ল্যান ইরেগুলারিটি আছে কিনা, হরিজন্টাল ভার্টিক্যাল ইরেগুলারিটি। প্ল্যান ইরেগুলারিটি বলতে হচ্ছে এক্স এক্স ওয়াই সরি ভূমির প্যারালালে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে যত উপরের দিকে যাচ্ছি, আমার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরের মতো যদি 10th ফ্লোর বা 20 ফ্লোর, যত তলা বিল্ডিং সবগুলো ফ্লোর যদি একই রকম থাকে, তাহলে প্ল্যান ইরেগুলারিটি নাই। আর যদি দেখা যাচ্ছে যে আমার 5th ফ্লোর পর্যন্ত একরকম, আমি একটা প্ল্যান আপনাদেরকে দেখাবো যে এটা দিয়ে এই ডিজাইন কোর্সে আমরা ওটা নিয়ে কাজ করব না, কিন্তু প্ল্যান ইরেগুলারিটিটা কি জিনিস সেটা একটু জাস্ট দেখানোর জন্য আমি দেখাবো এখন আপনার সাথে শেয়ার করতেছি। এটা একটা হসপিটাল, বর্তমানে আমরা কাজ করছি এটা নিয়ে। এটা সাভারে হবে হসপিটালটা। এটার একটু কেউ হয়তো ট্রাই করছে। এই হসপিটালটা হবে সাভারে। এটা এটা 14 তলা হসপিটাল। এটার গ্রস বিল্ড আপ এরিয়া প্রায় 10 লাখ স্কোয়ার ফিট, অর্থাৎ এক একটা ফ্লোর ম্যাক্সিমাম আছে অ্যারাউন্ড 90,000 স্কোয়ার ফিট, আর মিনিমাম আছে অ্যারাউন্ড 50 থেকে 60,000 স্কোয়ার ফিট। তো এইখানে আমরা প্ল্যান ইরেগুলারিটি বিষয়টা দেখতে পাবো, যে প্ল্যান ইরেগুলারিটি কিরকম হয়। ভার্টিক্যাল ইরেগুলারিটি হতে পারে হচ্ছে আপনার ভার্টিক্যালি যত উপরের দিকে যাচ্ছি তত এক সাইডে হয়তো আছে, আর এক সাইড গিয়ে হয়তো অফ হয়ে গেছে 5টা 6টা ফ্লোর পরে, সেটা হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটি। দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর পর্যন্ত একই রকম, প্ল্যানের চেঞ্জ খুব একটা নাই। কিন্তু যখন থার্ড ফ্লোরের পরে যাচ্ছে, তখন এই দুই পাশ থেকে দুটো অংশ কমে গেল। তারপরে যখন যত উপরে যাচ্ছে, তত এখানে একটা বে কমে গেছে, ফিফথ ফ্লোরের ক্ষেত্রে একটা বে অফ হয়ে গেছে। তারপরে যখন ফ্লোরে যাচ্ছে, তখন আরো এখানে 2টা বে অফ হয়েছে, এই পাশে 2টা বে অফ হয়েছে। থার্ড, সেভেন্থ, এভাবে ইভেন আরো এখানে 2টা ফ্লোর প্ল্যান নাই। এই যে টপ ফ্লোর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যত উপরের দিকে যাচ্ছে এখানে ফ্লোর এরিয়া কমে যাচ্ছে। এগুলো আমার প্ল্যান ইরেগুলারিটি, ভার্টিক্যাল ইরেগুলারিটির মধ্যে এগুলো পড়ে। তো এই ইরেগুলারিটি গুলোর জন্য আমাদের বিল্ডিং এর টর্শনের প্রবলেম হতে পারে, সফট স্টোরি প্রবলেম হতে পারে। এই যে বিভিন্ন প্রায় 6টা থেকে 7টা চেক দিতে হয় আমাদেরকে। এই চেকগুলো দেওয়ার জন্য আমাদের কলাম, বিম, স্ল্যাব যেগুলো আছে, শেয়ার ওয়াল আছে, এগুলোর স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টরের
ডিজাইনের জন্য একরকম করতে হয় এবং সার্ভিস চেকের জন্য একরকম করতে হয়। তো এই চেঞ্জগুলোর জন্য আমাদের ২ টা মডেলে অ্যানালিসিস করতে হয়। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বিএনবিসি ২০০৬ অনুযায়ী সেখানে সার্ভিস কন্ডিশনে অর্থাৎ এই গ্লোবাল ব্রিফ, টরশন, সফট হিস্ট্রি চেক এসবের জন্য কোনো কম্বিনেশন ছিল না। জাস্ট প্লেইন যেটা উইন্ড এবং সিসমিক আর্থকোয়াকের যে ফোর্স সেটার সাথে কম্পেয়ার করে আমাদের চেক করতে হতো। কিন্তু বিএনপিসি ২০০৬ অনুযায়ী কাজ করার সময় আমাদের সার্ভিস কন্ডিশনেও বেশ কয়েকটা কম্বিনেশন তৈরি হয়েছে, দেওয়া এক্সকিউজ আছে। মি ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি বলুন। মানে আপনি মনে হয় কোনো প্ল্যান দেখাচ্ছেন, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো প্ল্যান দেখতে পাইনি। প্ল্যান দেখা যায় নাই? ওকে। না, এই পর্যন্ত কোনো না না প্ল্যান ভাই, দেখতে কোনো প্ল্যান পাইনি। দেখতে পাইনি। আচ্ছা, সেটা শুধু এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছি আর কি, যেখানে আচ্ছা, আপনি হয়তো ফাইলটা রেখেছেন। ওকে। আচ্ছা, আবার একটু দেখি। এখন কি দেখা যাচ্ছে কোনো ক্যাড ফাইল? এখন একটা ড্রয়িং আসছে। আসছে না? হুম। আচ্ছা, যেটা আমি তখন বলছিলাম যে প্ল্যান ইনিকুয়ালিটি, যেখানে যেমন যত উপরের দিকে যাচ্ছে ধীরে ধীরে ফ্লোরের কিছু অংশ করে কমে যাচ্ছে, যত উপরের দিকে যাচ্ছে ধীরে ধীরে ফ্লোরের অংশ কমে যাচ্ছে। এগুলোর কারণে, এই পরিবর্তনগুলোর কারণে আমাদের বিল্ডিং এর স্ট্যাবিলিটি অনেক প্রবলেম হয়। সেগুলো সার্ভিসিবিলিটি চেক করতে হয়, সেখানে প্রায় ৬-৭টা চেক করতে, যেটা অলরেডি বললাম। এগুলোর জন্য এখন আমাদের আগে গ্লোবাল ড্রিফট সরাসরি চেক করতে হতো উইন্ডের সাথে, এখন উইন্ডের একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে। মানে উইন্ডের যেমন ইন্টেন্সিটি বাড়ানো হয়েছে, আবার এখানে কম্বিনেশনে তার সাথে ফ্যাক্টর গুণ দেওয়া হয়েছে। তো ওভারঅল আগের থেকে এখন ইফেক্ট বেশি। এই চেকগুলো করার জন্য আমাদের সার্ভিসিবিলিটি চেকের জন্য আলাদা মডেল করতে হয়। যেমন আপনাদের আমি দেখাই, যেটা নিয়ে আমরা কাজ করব সেটার আমি যেমন এটা একটা সার্ভিস মডেল। কলাম বিমের ফ্রেমিং প্ল্যান এগুলোর দুইটা মডেলে কোনো চেঞ্জ হয় না। এখানে চেঞ্জ আসে কলাম বিম এবং স্ল্যাবের স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর এবং হচ্ছে লোড কম্বিনেশন গুলোর চেঞ্জ আসে। যেমন সার্ভিস মডেলে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এখানে 5টা লোড কম্বিনেশন আছে। আগে বিএনবিসি ২০০৬ অনুযায়ী আমরা সরাসরি উইন্ডের এগেনস্টে কোনো এরকম কম্বিনেশন না, সরাসরি উইন্ডের এগেনস্টে বিল্ডিং এর গ্লোবাল ড্রিফট কত, সফট স্টিল কত, এসব আমরা চেক করতাম। এখন গ্লোবাল ড্রিফট চেক করার জন্য একটা এরকম কম্বিনেশন তৈরি বলে দেওয়া আছে বিএনবিসি ২০২০-এ। তো এইটা চেক করার জন্য, এবং এখানে যেহেতু যেটা আমি বলছিলাম যে স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর, যেমন দেখেন স্ল্যাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি যেগুলো দেখাচ্ছি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যে দেখেন এখানে বেন্ডিং মোমেন্টের জন্য এর 3টা ডিরেকশনে 0.35 করে 35% স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর অ্যালাউ করা হয়েছে, এটা কোড অনুযায়ী। এবং এটা স্ল্যাবের ক্ষেত্রে। আবার আমি যদি ডিজাইন মডেলটা পাশাপাশি ওপেন করি, ভ্যারিয়েশনটা বোঝা যাবে কি জন্য আমাদের 2টা মডেল নিয়ে কাজ করতে হয়।
এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মোমেন্টের আমরা সার্ভিস মডেল দেখলাম 0.35 ছিল, ওটা 35%, আর ডিজাইনের জন্য 25% অ্যাজ পার কোড। এই চেঞ্জ করার জন্য আমাদের এখন দুটো সেপারেট মডেল করতে হয়, একইভাবে বিমের ক্ষেত্রে এবং কলামের ক্ষেত্রে চেঞ্জ হয়। এটা হচ্ছে ডিজাইন মডেলের ক্ষেত্রে বা স্ট্রেন ডিজাইন মডেলের ক্ষেত্রে টরশন এবং মোমেন্টের জন্য মডিফিকেশন ফ্যাক্টর। আর যখন সার্ভিস মডেল আমরা দেখছি তখন এই জায়গাতে এটা আছে 50% করে। এটা কোড অনুযায়ী, কোডে আপনার এগুলো পাবেন এবং কোডে কোথায় পাবেন সেগুলো আমরা দেখিয়ে দিব ডিটেল কোর্স ক্লাসের সময়। এখানে আছে 50%। এই চেঞ্জগুলোর জন্য দুটো সেপারেট মডেল আমাদের করতে হয়। তারপরে একটা হচ্ছে যে এখানে আপনারা, আমরা ক্লাস করতে করতে আরো দেখব মেশ করার বিষয়গুলো। এখন বর্তমানে যারা ডিজাইন করে অনেকেই এই মেশটা ম্যানুয়ালি করতে চায় না। মেশ করা বলতে যে এখানে যে ছোট ছোট ব্লকে স্ল্যাবকে ভাগ করা, এই জিনিসটা ম্যানুয়ালি এখন আসলে কেউ করতে চায় না। কারণ ইটাবসে এটা একটা অটোমেটিক মেশ অপশন আছে, এটা নিচের মতো করে এই সেলগুলো এই স্ল্যাবকে গ্রিডে ভাগ করে। কিন্তু একটা জিনিস আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, যেখানে যে পুরো স্ল্যাবটাকে যে বিভিন্ন রুমের স্ল্যাবগুলোকে ভাঙা আছে, মোস্টলি সবই হচ্ছে সেম সাইজের, হয়তো কিছু 19-20 আছে, একটা রেগুলার প্যাটার্নে আছে। অটোমেটিক মেশ করলে একেবারে এই রেগুলার প্যাটার্নে এই ভাগগুলো হয় না। তো আমরা এই মেশ করার সাথে লোড ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার আছে, অর্থাৎ স্ল্যাব থেকে কোন দিকে লোড যাবে সেটা রিয়েলিস্টিক হচ্ছে কিনা সেটার একটা সম্পর্ক আছে। তো এই জন্য আমরা ম্যানুয়াল মেশ করি, যত বড়ই হোক। যেটা আপনাদের ওই যে একটা ড্রয়িং দেখালাম প্ল্যান ইরেগুলারিটি দেখানোর জন্য, সেটার যে অ্যানালিসিস করছি এত বড়, তারপরে আমরা ওটা মেশ করছি, হয়তো একটা ফ্লোর মেশ করতে আমাদের কয়েক ঘন্টা সময় যাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে যেন ইরর কম হয় এবং আমার অ্যানালাইসিস এবং ডিজাইনটা রিয়েলিস্টিক হয়। কারণ ইট্যাবস এমন একটা সফটওয়্যার, আমি যদি এখানে ভুল ইনফরমেশন দিই, ও ভুল নিয়ে কাজ করবে, ও ভুলের এগেনস্ট একটা রেজাল্ট দিবে, ও বলবে না যে আমি ভুল করছি। যেমন আপনাদের আমি এখানে একটা আনলক করে একটা জিনিস দেখাই। আমাদের তো বিল্ডিং এর সাপোর্ট কন্ডিশন দিতে হবে শুধু ফাউন্ডেশনে, যেখানে মাটির সাথে ও সাপোর্ট নিচ্ছে। এই যে এখানে সাপোর্ট দেখানো আছে, দেখেন যে ত্রিভুজের মতো দেখা যাচ্ছে। এই সাপোর্ট গুলো ডিফাইন করার সময় এখানে আপনারা দেখেন এই যে ওয়ান স্টোরি আছে, এখানে ক্লিক করে অল স্টোরিও দেখা যায়। অনেক সময় তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে ভুল হয়, সেটা হচ্ছে যে আমি হয়তো এই বেজ লেভেলে আছি, কিন্তু এখানে আমি ওয়ান স্টোরির জায়গাতে হয়তো ভুল করে অল স্টোরি ক্লিক আছে। আমি এখন নর্মালি আমরা যা করি, যে এখানে জয়েন্টগুলো সিলেক্ট করে, এভাবে জয়েন্টগুলো সিলেক্ট করে সেখানে আমরা সাপোর্ট কন্ডিশন ডিফাইন করে দিই। এখানে বিম সিলেক্ট হয়ে গেছে, গ্রেড দেওয়া। আচ্ছা, এখন এখানে কিন্তু আমি কাজ করছি বেজ লেভেলে। আমি, আমার মাথায় কাজ করছে যে আমি শুধু বেজের যে জয়েন্টগুলো, যেখানে কলামগুলো গিয়ে মাটির সাথে ফাউন্ডেশনের সাথে কন্টাক্ট হবে, সেগুলো সিলেক্ট করেছি। কিন্তু এখানে অল স্টোরি যে ডিফাইন হয়ে আছে, এটা অনেক সময় খেয়াল থাকে না। এইটা করার কারণে এখন উপরের সবগুলো ফ্লোরের জয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট হয়ে গেছে কলামের সব ফ্লোরের জয়েন্ট। এখন এগুলোতে আমি যদি সাপোর্ট ডিফাইন করে দিই, অর্থাৎ অ্যাসাইন রেজিস্ট্যান্ট, এখান থেকে যদি আমি এখন সবগুলোতে আমি সাপোর্ট ডিফাইন করে দিই, তাহলে বিল্ডিং পুরোটা একটা রিজিড বিল্ডিং হয়ে যাবে। এই যে এখন কিন্তু সবগুলোতে সাপোর্ট চলে এসছে, হয়তো আমি অল স্টোরি ছিল এটা খেয়াল করলাম না, এরকম হয়, কাজ করতে গেলে অনেক সময় ভুল হয়। এইটা হয়ে যাওয়ার পরে আমি এখন যদি অ্যানালাইসিস করি, দেখা যাবে যে বিল্ডিং এর কোনো ডিফ্লেকশনই নাই, জিরো। বিল্ডিং এর কোনো টর্শনই নাই, জিরো। এটা পসিবল না। আপনি যখন অ্যানালাইসিস করবেন শুরুতে, আপনার বিল্ডিং এর ডিফ্লেকশন আপনি জিরো করতে পারবেন না। আমাদের টার্গেট হচ্ছে কোড অনুযায়ী যে লিমিট বলা হয়, এখন বিএনবিসি কোড অনুযায়ী বলা হচ্ছে h/500, অর্থাৎ বিল্ডিং এর যে হাইট তাকে 500 দিয়ে ভাগ করলে যেটা হবে, এর বেশি টপ ফ্লোর ডিফ্লেক্ট করতে পারবে না। যে পজিশনে আছে সেখান থেকে কোনো দিকে এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশন কোনো দিকেই। আমার যদি এটা যেমন একটা 7 তলা বিল্ডিং, অর্থাৎ 7 তলা ইন্টু 10 ফিট করে এক একটা ফ্লোর হাইট, স্ট্যান্ডার্ড যেটা আমরা ধরি 70 ফিট ইন্টু 12 ইঞ্চি। তো
তাহলে এই বিল্ডিংটা হাইট অ্যারাউন্ড 840, রুফের হাইট অ্যারাউন্ড 840 ইঞ্চি, ডিভাইডেড বাই 500, তাহলে আমার বিএনবিসি অনুযায়ী বলতেছে যে 1.68 ইঞ্চি এর বেশি ডিফ্লেকশন করবে না। যদি করে তাহলে বিল্ডিং স্টেবল না। তো সেটা আমাদেরকে অ্যানালাইসিস করে কলাম সাইজ, কলামের ওরিয়েন্টেশন, বিম সাইজ, তারপরে কলাম দিয়ে না হলে শেয়ার ওয়াল, এগুলো প্রোভাইড করে আমাদেরকে এটা লিমিটে আনতে হবে। এখন এই যে সবগুলোতে সাপোর্ট অ্যাসাইন হয়ে গেছে প্রতিটা ফ্লোর লেভেলে, এখন এটা যদি অ্যানালাইসিস করি, এটা বলবে না যে এটা তুমি ভুল করে সব জায়গায় সাপোর্ট দিয়েছো, এটা জাস্ট রেজাল্ট দেখাবে যে ড্রিফট 0, মানে পুরো বিল্ডিং পুরো জাস্ট শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ওকে নড়ানো সম্ভব না, ইটস ইম্পসিবল। আপনার উইন্ডের ধাক্কা আসুক, সিসমিকের ধাক্কা আসুক, বিল্ডিং নড়বে, কিন্তু সেটা আমরা লিমিটের মধ্যে রাখবো। তো কেন বিল্ডিং এর ড্রিফট 0 হচ্ছে? এখন কেউ কাজ করতে গিয়ে প্রথমে দেখলো যে বিল্ডিং এ কোনো ড্রিফট নাই, আচ্ছা অনেক খুশি হয়ে গেল, বিল্ডিং তোমার স্টেবল হয়ে গেছে, কিন্তু 0 হওয়া কি আসলে সম্ভব? এই জিনিসটা নিজে প্রশ্ন করতে হবে। তখন চেক করতে গিয়ে ধরা পড়তে পারে যে এখানে আমার এই প্রবলেম হয়েছে। এই জন্য কাজ করার সময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে যে আসলে যে রেজাল্ট এটা দেখাচ্ছে এটা কি আসলে বাস্তবে সম্ভব কিনা। তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে বেজ, অর্থাৎ বেজ লেভেল কিন্তু আমরা 0 ফিটে দিয়ে রেখেছি। আমাদের সাধারণত ফাউন্ডেশন হয় বিল্ডিং এর, যদি একটা 7 তলা বিল্ডিং হয় বা 5 তলা হলে 5 ফিট 6 ফিট লেভেলে হয়, 10 তলা হলে যদি পাইল আসে সেক্ষেত্রে 5-6 ফিটে বা আরো কম লেভেলে করা যায়। পাইল ফাউন্ডেশন না হয় যদি ম্যাট হয় বা আইসোলেটেড সিঙ্গেল কলাম ফুটিং যেগুলো সেগুলো হয়, সেগুলো সেক্ষেত্রে আমাদের একটা থাম্ব রুল হচ্ছে যে বিল্ডিং এর যে হাইট অ্যাটলিস্ট, বিল্ডিং এর যতগুলো ফ্লোর অ্যাটলিস্ট তত ফিট নিচে ফাউন্ডেশন যাবে। যদি আমার 5-6 তলা বিল্ডিং হয় অ্যাটলিস্ট 6 ফিট বা 7 ফিট নিচে বেজের তলা হবে। এখন আমরা এইটার মডেলিং এ এটা 0 ফিটে কেন রাখলাম, কেন আমরা -6 বা -7 ফিটে গেলাম না? এটার পিছনে একটা যুক্তিকতা আছে। যখন আর্থকোয়াকে হিট করে বিল্ডিং এ, মাটির, আমার বিল্ডিং যদি আমি একটু ভিডিওটা অন করি, আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার এটা যদি আমার বিল্ডিং হয়, এই বিল্ডিং যদি আমার সারা জীবন জাস্ট এইভাবে ল্যাটারালি নড়তে থাকে, অর্থাৎ এরকম না করে, আমি বলতে যাচ্ছি যে আমার গ্রাউন্ড ফ্লোরে যদি 1 ইঞ্চি মুভ করে আমার টপ ফ্লোরে 1 ইঞ্চি মুভ করবে, সারা জীবন যদি এইভাবে নড়তে থাকে, বিল্ডিং এর কোনো ফেলিওর হবে না। কিন্তু আর্থকোয়েকের হিট বা উইন্ড হিটের জন্য বিল্ডিং কিন্তু কখনো এইভাবে ল্যাটারালি অর্থাৎ যে রুফ এবং বেস, এই দুটার ডিফ্লেকশনের পরিমাণ সেম, ইটস ইম্পসিবল, এটা কখনো হয় না। এটা হলে কিন্তু বিল্ডিং কোনো ফেলিয়ার হতো না, সারা জীবন ও মুভ করতেই থাকতো, কারণ ওর কোনো স্ট্রেস জেনারেট হচ্ছে না, ও জাস্ট রিল্যাক্সে এদিকে সামনে সামনে পিছিয়ে মুভ করছে। এইটা কখনো হয় না। কি হয়, আমার যেখানে সাপোর্ট সেখানে 0, 0 থেকে শুরু করে যত উপরের দিকে যায় তত ওর ডিফ্লেকশনের পরিমাণ বাড়তে থাকে। অর্থাৎ হয়তো ফার্স্ট ফ্লোরে আছে 0.2 ইঞ্চি, থার্ড থার্ড ফ্লোরে হয়তো 0.3 ইঞ্চি, এভাবে বাড়তে থাকে। সেইটা হচ্ছে আমার ফেলিওরের কারণ। তো এখন আমরা, এটা সবাই করে না, এটা হচ্ছে মডেল করার সময় 0 ফিট লেভেলে মানে সাপোর্ট কন্ডিশন ধরে সবাই মডেল করে না, আমরা করি। কারণ করার উদ্দেশ্য হচ্ছে রিয়েল সিচুয়েশনটা রিয়েলাইজ করা। আপনার মাটির নিচে যে 6-7 ফিট 8 ফিট আছে, সেখানে দুই দিকে মাটির সাপোর্ট আছে। নিচে যেমন সাপোর্ট আছে ফাউন্ডেশনে, তেমন মাটির দুই পাশে, এই সরি, ফাউন্ডেশন বলি বা কলামের দুই পাশে এরকম সাপোর্ট আছে। অর্থাৎ যখন এই দিক থেকে ধাক্কা আসবে আর্থকোয়াকের, ও কিন্তু পুরো জিনিসটাকে একসাথে নিয়ে যাবে। আবার যখন বাম দিক থেকে ধাক্কা আসবে একসাথে নিয়ে যাবে। এমন কিন্তু না যে এইভাবে যাবে, মাটি তো আর এইভাবে মুভ করে না, মাটি কিন্তু একবারে জাস্ট ল্যাটারালি মুভ করে। তো এইভাবে যখন মুভ করে তার মানে হচ্ছে যে আমার মাটির নিচে যে যদি 1 ইঞ্চি 1/2 ইঞ্চি মুভ মুভ করে, সেই জন্য কিন্তু কোনো নিচের অংশে কোনো ফেলিওর আসবে না। এইভাবে মুভ করছে, সে এইভাবে করছে না। অর্থাৎ বিল্ডিং এর ভ্যারিয়েশন ডিফ্লেকশন আসা শুরু করবে জাস্ট মাটি লেভেল থেকে, যেখানে উপরে ফ্রি অংশ যখন আসা শুরু করলো, অর্থাৎ মাটি লেভেলের উপরে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর লেভেল যেখানে আসা শুরু করলো, সেখান থেকে আমার ডিফ্লেকশনটা অ্যাকচুয়ালি এইভাবে ডিফ্লেকশনের শেপটা আসবে। আমি আপনাদেরকে একটু ইটাপসে একটা জিনিস দেখাই যে ডিফ্লেকশন কি এরকম হয়। আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, আনলক করে ফেলেছি।
অ্যানালাইসিস। আচ্ছা, অ্যানালাইসিস হয়েছে। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট, এটাই হচ্ছে আমরা যেটা গ্লোবাল ড্রিফট বলছি বা ডিফ্লেকশন, সেইটা। যেমন দেখেন, এটা হচ্ছে বিল্ডিং এর ডিফ্লেকশনের শেপ, অর্থাৎ এটা বেস লেভেল, যেটা জিরো লেভেল, মাটির লেভেল আর কি, আমরা যেটা জিরো লেভেলে, গ্রাউন্ড লেভেলে আমরা ডিফাইন করেছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের মেঝে বা গ্রাউন্ড ফ্লোরের ছাদ, এটা সেকেন্ড ফ্লোরের মেঝে বা ফার্স্ট ফ্লোরের ছাদ, অর্থাৎ এটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিফ্লেকশনের পরিমাণ বাড়ছে। এটা কোথা থেকে বাড়ছে? যেইখানে সাপোর্ট আর মাটির সাপোর্ট আর পাচ্ছে না, তারপর থেকে তার গ্র্যাজুয়ালি বৃদ্ধি শুরু হচ্ছে। এটা কিন্তু রিয়েল সিচুয়েশন। কিন্তু যখন আমরা ইটাপসে -6 লেভেল ফিট বা -7 ফিট লেভেলে ওকে সাপোর্ট দিব, তখন ইটাপস ধরে নিবে যে ওইখানকার পরে আর কোনো মাটি নাই। ইটাপস কিন্তু জানে না যে জিরো লেভেলটা মাটি না -6 ফিট লেভেলটা মাটি। ইটাপস জানে যেখানে আমি সাপোর্ট দিচ্ছি তারপর থেকে ডিফ্লেকশন শুরু হবে। তো যখন আমরা -6 ফিট -5 ফিট লেভেলে সাপোর্ট দিব, ইটাপস ধরে নিবে এটাই আমার গ্রাউন্ড লেভেল। সে ওই ওই -6 ফিট লেভেল থেকে এই গ্র্যাজুয়ালি ডিফ্লেকশন শুরু করবে। অর্থাৎ আমার এটা যদি জিরো লেভেল হয়, সে এই জায়গাতে আমার -6 ফিটের লেভেলটা আছে, আমি যদি এই জায়গাতে সাপোর্টটা দিই, ইটাস মনে করবে এই জায়গাতেই মাটি সাপোর্ট, অর্থাৎ এর পরে আর মাটি উপরে নাই। সে তখন এখান থেকে গ্র্যাজুয়ালি ডিফ্লেকশনটা দেখানো শুরু করবে। তখন যেটা হবে, আমার এইখানে যে কিছু বাড়তি ডিফ্লেকশন আমার এই মাটির লেভেলে চলে আসলো রিয়েল কন্ডিশনের সাথে তুলনা করতে গেলে, এটা গ্র্যাজুয়ালি প্রতিটা লেভেলে ডিফ্লেকশনটা কিছু করে বেড়ে যাবে, যেটা রিয়েল সিচুয়েশনের সাথে ম্যাচ করে না। তো এই অ্যানালিসিসটাকে আমরা রিয়েল সিচুয়েশনের সাথে ম্যাচ করার জন্য আমরা প্র্যাকটিস করি হচ্ছে জিরো লেভেলে সাপোর্ট দেওয়া, যেন এটা রিয়েল সিচুয়েশনটাকে রিলেট করতে পারে যে জিরো লেভেল ও চিন্তা করছে মাটি, বাস্তবেও তাই আছে। ওখান থেকে প্র্যাকটিক্যালি আমার ডিফ্লেকশন শুরু হয়। ওকে, তো এইটা যেমন এগুলো এই জিনিসগুলো আমরা আরো ডিটেলে শিখবো, যে এখানে কোন কম্বিনেশনে কোনগুলো চেক করতে হয়। তারপরে এখানে লোডিং কন্ডিশনগুলো, কি কি ধরনের লোড আসে। যেমন বিএনবিসি 2006 অনুযায়ী আমাদের লোড ছিল, লাইভ লোড ছিল একরকম, একটাই টাইপ লাইভ লোড। কিন্তু বিএনবিসি 2020 অনুযায়ী কিন্তু লাইভ লোডের অনেকগুলো ক্রাইটেরিয়া হয়েছে। লাইভ লোড যেটা 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের কম, সেটা একটা ক্রাইটেরিয়া। 3 কিলোমিটার মিটার স্কোয়ারের বেশি, সেটা একটা ক্রাইটেরিয়া। পার্মানেন্ট লাইভ লোড, সেটা একটা ক্রাইটেরিয়া। তারপরে রুফ লাইভ লোড, সেটা একটা ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো আলাদা করে করেছে এবং এগুলোর রিলেশন আছে সিসমিক মাসের সাথে। সিসমিক মাস হচ্ছে যে আপনার সিসমিকের হিট যখন স্ট্রাকচারে আসবে, তখন বিল্ডিং এর যে মাসের জন্য এই সিসমিকের ফোর্সটা বিল্ডিং এ ট্রান্সফার হবে, মাল্টিপ্লাই হবে বা কতটা এফেক্ট করবে, সেটা ডিপেন্ড করে বিল্ডিং এর মাসের জন্য, যে সেই মাসটাকে বলা হয় সিসমিক মাস। সেইটা আবার আপনার রিলেট করে বিল্ডিং এর যে সেলফ ওয়েট বা ডেড লোড, যেটা কলামের ম্যাটেরিয়ালের লোড, বিমের ম্যাটেরিয়াল, স্ল্যাব সব মিলিয়ে যেটা ওর সেলফ ওয়েট, প্লাস হচ্ছে লাইভ লোড। এখন লাইভ লোডের ক্রাইটেরিয়া যে আপনাদের 3-4টা বললাম বিএনবিসি 20 অনুযায়ী, যেটা 3 কিলোমিটারের নিচে একটা, একটা হচ্ছে 3 টু অ্যাবভ 3 কিলোমিটার পার মিটার স্কোয়ার, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে রুফ। এইগুলোর সাথে আপনার যেটা যেটা 3 কিলোমিটারের নিচে, সেটা 25% কনসিডার করতে হয় মাস সোর্সে। যেটা 3 কিলোমিটারের উপরে, সেটার 50% কনসিডার করতে হয়। যেটা পার্মানেন্ট, পার্মানেন্ট বলতে ওয়াটার ট্যাঙ্কের যেটা লোড, এটাকে আমরা পার্মানেন্ট লাইভ লোড আকারে অ্যাসাইন করি। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক যেটা, এই ওয়াটার ট্যাঙ্ক লোডে পানির যে লোড, এটা পার্মানেন্ট, কারণ এই লাইভ লোডটা সারাক্ষণ সারা জীবন কিন্তু আপনার বিল্ডিং এ আছে। ডেড লোড লাইভ লোড মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে ডেড লোড যেটা কখনো ওই জায়গা থেকে নড়বে না, লাইভ লোড আজকে আছে কালকে নাও থাকতে পারে। কিন্তু ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে পানি এটা কিন্তু থাকবে না, ইটস ইম্পসিবল। মানুষ যখন বাস করবে পানি থাকতেই হবে, বিল্ডিং যতক্ষণ সার্ভিস কন্ডিশনে আছে পানি থাকবে। সো এই এই ওয়াটার লোডটা
থাকবে না এই কন্ডিশন আসলে কখনো হয় না। এখন খালি হয়েছে 10 মিনিটের মধ্যে ফিল আপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পার্মানেন্ট লাইভ লোড। এই পার্মানেন্ট লাইভ লোডের 100% কনসিডার করতে হয় মাস সোর্সে। তো এই লোডিং ক্রাইটেরিয়াগুলো স্পেসিফিক ভাবে অ্যাপ্লাই করা বিল্ডিং এ, এবং আমাদের যে লোড চার্ট আছে একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমাদের বিভিন্ন অকুপেন্সি অকুপেন্সি অর্থাৎ হচ্ছে যে বিল্ডিংটা কি ধরনের, আমাদের বিল্ডিং এর ক্লাসিফিকেশন অনুযায়ী লোডের ক্লাসিফিকেশন এবং ফ্রেমিং সিস্টেমের ক্লাসিফিকেশন হয়। ক্লাসিফিকেশন বলতে আপনার এটা কি রেসিডেন্সিয়াল বিল্ডিং, হসপিটাল বিল্ডিং, নাকি স্কুল কলেজ, নাকি মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, এগুলোর উপরে আমাদের ফ্রেমিং সিস্টেমের পরিবর্তন হয়। সেগুলো আমরা ডিটেল ক্লাসের সময় দেখাবো যে আসলে কোনটার সাথে কি রিলেটেড। যেমন এখানে দেখেন কিলোমিটার পার মিটার লোড গুলো দেওয়া আছে ইউনিফর্ম। অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জন্য এটা পরবর্তী দেওয়া আছে সি রেসিডেন্সিয়াল পার্টে। অ্যাক্সেস ফ্লোর সিস্টেম অফিস ইউজ যদি হয়, কম্পিউটার যদি থাকে, অর্থাৎ আপনার যদি অফিসের ওই অফিস স্পেসে শুধু ডেস্ক আছে কম্পিউটার নাই একরকম লোড, যদি কম্পিউটার থাকে কম্পিউটার অপারেটর যেখানে বসে সেরকম হয় সেখানে লোডটা বেশি। অ্যাসেম্বলি বা থিয়েটার এরিয়াগুলো যেখানে আপনার লবি, আবার আপনার যেটা ধরেন সিনেমা হলগুলা, তারপরে যেখানে কনফারেন্স হয়, অনেক সিট আছে, ফিক্স সিট আছে, আবার যেখানে স্টেজ প্রোগ্রাম হয় সেই জায়গাগুলো, সেগুলো লোডিং এর ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া আছে। আবার একটা জিনিস একটু খেয়াল করেন, আপনার সিট যদি ফিক্স থাকে, অর্থাৎ আপনার একটা ফ্লোরের সাথে যদি ফিক্স করে সিট আটকানো থাকে তাহলে লোড কিন্তু কম। কিন্তু সিট যদি মুভেবল হয়, অর্থাৎ সিট ফ্লোরের স্পেসিফিক লোকেশনে সিট আটকানো না, চেয়ার গুলো ফিক্স করা না, তখন কিন্তু লোডটা বেশি। তো এটাও খেয়াল রাখতে হবে। শুধু ড্রয়িং এ লেখা আছে যে এটা একটা কনফারেন্স রুম, আমি হুট করে ডিসাইড করতে পারবো না যেখানে কোন লোডটা যাবে। কনফারেন্স রুমে আর্কিটেক্টের সাথে শিওর হতে হবে যে এখানে তোমাদের কি ধরনের কনফারেন্স রুম। যদি ওরা এনশিওর করতে পারে যে এখানে, যেমন সিনেমা হলে কিন্তু আপনার সিট গুলো ফিক্স থাকে, এটা কিন্তু ভ্যারিয়েবল লোকেশন না, সেক্ষেত্রে আপনার ওইখানে লোড হবে 2.9। কিন্তু আবার যদি হয় যেখানে ধরেন একটা কমিউনিটি সেন্টার বা বড় কনফারেন্স রুম যেখানে চেয়ারের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হতে থাকে, ফিক্স কোনো লোকেশন নাই, সেখানে কিন্তু আবার লোড বেশি। দুটাই বড় এরিয়া যেখানে মাস পরিমাণে পিপল থাকে, কিন্তু চেয়ারের ফিক্সড কি ফিক্স না তার উপরে লোডের ভ্যারিয়েশন আছে। তো ড্রয়িং দেখে সেই জিনিসটার আসলে কি পারপাস ইউজ হচ্ছে সেটা স্পেসিফিক ভাবে জানতে হবে আর্কিটেক্টের কাছ থেকে। আগে আমরা অ্যানালাইসিস করতে পারবো না। দেখা যাচ্ছে যে আমার ফিক্সড সিট আছে, তারপরে আমি সেফ থাকার জন্য মুভেবল সিট ধরে নিলাম, ওভার ডিজাইন হয়ে গেল। তো আমাদের টার্গেট ওভার ডিজাইনও করা না, আমাদের টার্গেট আন্ডার ডিজাইনও করা না, এফিশিয়েন্ট ডিজাইন করা। তারপর একটা জিনিস দেখেন, ব্যালকনি অর্থাৎ যে ক্যান্টিলিভার বারান্দাগুলো বা আউটসাইডে থাকে, এগুলোর লোডের ভ্যারিয়েশন আছে। যেমন আপনার যদি 19.3 স্কোয়ার মিটারের থেকে ছোট হয় এরিয়া বারান্দার, ওর লোড হবে 2.9। আর যদি এর থেকে বড় হয় তখন 4.8। তার মানে একটা বারান্দার লোডে কিন্তু একবারে আপনি ফিক্স মুখস্থ করে রাখতে বলতে পারবেন না যেখানে 100 দিলাম বা 50 দিলাম। এটা আপনার বিল্ডিং এর দুই পাশে একদিকে হয়তো 20 স্কোয়ার মিটার বড় একটা ক্যান্টিলিভার বারান্দা আছে, আরেকদিকে হয়তো 10 স্কোয়ার মিটার ক্যান্টিলিভার বারান্দা, দুটাই বারান্দা, কিন্তু এরিয়ার জন্য তার লোড কিন্তু ভিন্ন। তো সেইটা ড্রয়িং থেকে তার মাপ চেক করে কিন্তু আমাদের লোড বসাতে হবে যে সে আসলে কোন ক্রাইটেরিয়ায় পড়ে। তারপরে আরেকটা জিনিস একটু দেখেন, এই যে করিডোর অংশ, লিফট লবি লবি বা করিডোর যেটা, সেইটা আহ এইখানে নাই, আরেকটা জায়গাতে আছে। এই যে করিডোর অ্যাবাভ ফার্স্ট ফ্লোর, অর্থাৎ আপনার করিডোর যদি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর উপরে হয় তখন 3.8। কিন্তু সেকেন্ড ফ্লোর থেকে উপরে হলে, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে তার উপরে হলে এগুলো 3.8। কিন্তু গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর যদি করিডোর হয় সেখানে আবার 4.8 আছে, যেটা এই যে এখানে ছিল।
4.8, অর্থাৎ এটাও আমাদেরকে আলাদা আলাদা ডিফারেন্স আছে, অর্থাৎ আপনার ফ্লোর ওয়াইজ কিন্তু লোডের একই জায়গার লোড ফ্লোর ওয়াইজ ভেরিয়েশন হচ্ছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কমন আকারে অল ফ্লোর সিলেক্ট করে জাস্ট লোড দিয়ে দিলে কিন্তু হলো না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের মডেলে অ্যানালিসিসের সময়, সেটা হচ্ছে পার্টিশন ওয়াল লোড ডিফাইন করা। পার্টিশন ওয়াল লোড যেহেতু ডেড লোডের জন্য স্ল্যাবের ডিজাইনের অনেক ভেরিয়েশন হয়। আমাদের স্ল্যাব যখন আমরা চেক করি সেখানে ডিফ্লেকশন চেকের যে ক্রাইটেরিয়া লং টার্ম ডিফ্লেকশন বলি, অর্থাৎ আহ, একটা লং টার্ম সার্ভিসের জন্য ধীরে ধীরে স্ল্যাবে যে ডিফ্লেকশন হবে সেইটার যে লিমিট, সেটার সাথে ডেড লোডের সম্পর্ক খুব বেশি। ওটার যে কম্বিনেশন, তাতে ডেড লোডের এফেক্টটা খুবই বেশি। তো আমাদের পার্টিশন ওয়াল লোডের ডিফাইনটা যদি সঠিক না হয়, বেশি দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ওভার ডিজাইন ডেফিনেটলি হবে। দেখা যাচ্ছে আমার যেটা ঠিকভাবে ডিফাইন করলে আমার 5 ইঞ্চিতে হয়ে যেত, হয়তো আমার ডেফিনেট ঠিক মতো হয় নাই, আমি কমন আকারে বেশি ধরে দিয়েছি, যেখানে পার্টিশন ওয়াল লোড নাই সেখানেও ধরে দিয়েছি, আমার হয়তো ওখানে 6 ইঞ্চি থিকনেস চলে আসছে। এই তখন কিন্তু ওভার ডিজাইন হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমি পার্টিশন ওয়াল লোডটা ঠিকমতো ডিফাইন করিনি, কম হয়ে গেল প্র্যাকটিক্যালের থেকে, তখন কিন্তু আন্ডার ডিজাইন হয়ে যেতে পারে। যেমন আমাদের যে হসপিটালের এটা দেখালাম প্ল্যানটা আপনাদের, এখানে একটা প্ল্যানে ম্যাক্সিমাম 130 PSF পর্যন্ত পার্টিশনাল লোড আছে, হিউজ পরিমাণ লোড। ওইটাতে এক একটা কলামে আপনার ম্যাক্সিমাম আছে অ্যারাউন্ড 2200 কি, যেটা ডেড লোড, সেখানে লাইভ লোড অনলি 400 450 কি। অর্থাৎ ওইখানে কলাম ডিজাইনের জন্য বা ফাউন্ডেশনের জন্য ডেড লোডটাই ম্যাটার করছে, লাইভ লোডের তুলনায় ডেড লোডের পরিমাণ অনেক বেশি, কারণ প্রচুর পরিমাণে পার্টিশন ওয়াল লোড, এবং যেহেতু হসপিটাল এক্সরে রুম আছে, বিভিন্ন রকম অপারেশন রুম আছে, এই জায়গাগুলোতে 10 ইঞ্চি ব্রিকল ওরা ইউজ করার কারণে হিউজ পরিমাণে লোড চলে আসছে। এই জিনিসগুলো স্পেসিফিক ভাবে ডিফাইন করা, যে আপনার আমরা যেটা করি, পার্টিশন ওয়াল লোড, পার্টিশন ওয়াল যদি স্ল্যাবে থাকে, বিমের উপরে না থাকে, আমরা ওটাকে স্পেসিফিক স্ল্যাবে পার এরিয়া আকারে লোড ডিফাইন করি। আবার যদি বিমের উপরে থাকে, তাহলে প্রতিটা বিমের দেখা যাচ্ছে একটা বিমের উপরে ওয়াল আছে, সেখানে একটা ডোর আছে, তাহলে সেই অংশটুকুর একটা যদি প্র্যাকটিক্যালিতে পার্টিশন ওয়াল থাকে না, ওপেন থাকে, সেটুকু ডিডাক্ট করতে হবে। যেখানে উইন্ডো আছে, উইন্ডোর ওপেনিং এর পরিমাণ ডিডাক্ট করে লোডটা বের করতে হবে। যেখানে কিছুই নাই, সলিড ওয়াল, সেখানে লোডটা বেশি হবে। সো সো কমন আকারে যদি আমরা দিয়ে দিই, আমরা রিয়েল সিচুয়েশন পাবো না, স্পেসিফিক করতে হবে। আপনি তখনই একজন ভালো ডিজাইনার হতে পারবেন যখন আপনি এই লোডিং গুলা, লোড অ্যাপ্লিকেশন গুলা স্পেসিফিক ভাবে করতে পারবেন, ফ্লোর ওয়াইজ, প্যানেল ওয়াইজ ভ্যারিয়েশন যেগুলো, সেগুলো এনকাউন্টার করতে পারবেন। তারপরে শুরুর দিকে আপনাদেরকে বলছিলাম যে আমাদের বিল্ডিং অ্যানালিসিস শুরুতেই সয়েল টেস্ট রিপোর্টের একটা গুরুত্ব আছে। সেটা কোথা থেকে আপনাদেরকে এটা একটু দেখাই, বিএনবিসি থেকে। সয়েল এর ক্রাইটেরিয়ার উপরে, এই যেখানে দেখেন সাইট ক্লাস সয়েলের টেস্ট রিপোর্টের উপরে, অর্থাৎ এসপিটি ভ্যালু থেকে বের করা যায়, শেয়ার ওয়েভ ভেলোসিটি থেকে বা আনগ্রেন শেয়ার স্ট্রেন্থ থেকে। তো শেয়ার ওয়েভ ভেলোসিটি অথবা আনগ্রেন শেয়ার স্ট্রেন্থ বের করার জন্য আমাদের দরকার খুব ভালো মানের সয়েল টেস্ট রিপোর্ট, যেখানে অ্যাকচুয়ালি ল্যাব টেস্ট করে ল্যাব টেস্ট করা হয়েছে, শেয়ার স্ট্রেন্থ গুলো বের করা হয়েছে, আনগ্রেন শেয়ার স্ট্রেন্থ, শেয়ার ওয়েভ ভেলোসিটি বের করা হয়েছে। কিন্তু আমাদের দেশে প্র্যাকটিক্যালি এগুলো খুব কম হয়। আপনি সয়েল টেস্ট রিপোর্টে সবই পাবেন, কিন্তু সেগুলো বাস্তবে করা হয়নি, কারণ এগুলোর যে ল্যাব ফ্যাসিলিটিস, এগুলো কোনো সয়েল টেস্ট করার কোম্পানির কাছে নাই, এগুলো এক্সপেন্সিভ। দেখা যায় এই ওরা যে রেটে কাজ করে, সেই রেটে এটা করা সম্ভব না। তারা স্যাম্পল কালেকশন করে ঠিকই, কিন্তু ওটা নিয়ে গিয়ে জাস্ট ফেলে দেয়। তো আমাদের এই জন্য আমরা যেটা করি, যে যেটা রিয়েলিস্টিক পাচ্ছি সেটা দিয়ে আমরা বের করি। কারণ আমি জানি যে ডুয়েট থেকে যদি করা হয়, ডুয়েট থেকে করা হয়, তাহলে ডেফিনেটলি সেখানে আমি যেই রেজাল্টগুলো ল্যাবের পাচ্ছি সেগুলো অথেন্টিক। কিন্তু যদি এইখানকার বাইরে কোনো জায়গায় সয়েল টেস্ট রিপোর্ট হয়, তাহলে আপনি শিওর যে এখানে কোনো ল্যাব টেস্ট হয়নি।
তো ওখানে আপনার শেয়ার ভেলোসিটি সব দেওয়া আছে, লিকুইড লিমিট, প্লাস্টিসিটি ইন্ডেক্স সবই আছে, শেয়ার চার্ট আছে, সব আছে। কিন্তু সেগুলোর সবই হচ্ছে কপি পেস্ট করা। তো সেগুলো অথেন্টিক না, এটা শিওর। এখানে এসপিটি ভ্যালু যেটা সাইট থেকে নিয়ে আসছে, এইটা 100% অথেন্টিক না হলেও আপনি ধরে নিতে পারেন যে এটাই আপনার শেষ সম্বল। কারণ যারা সয়েল টেস্টের সাথে যদি আপনাদের মধ্যে কেউ কাজ করে থাকেন প্র্যাকটিক্যালি, আপনারা দেখতে পাবেন যেখানে আমরা বলে দিই যে 5 ফিট একটা বোরে, 5 ফিট লেভেলে, 10 ফিট লেভেলে, 15 ফিট, 20 ফিট, এরপরে হয়তো 30 ফিট, 40 ফিট, অর্থাৎ পরবর্তী নিচে এগুলো 10 ফিট পর পর এখানে এসপিটি ভ্যালু নিতে হবে। প্র্যাকটিক্যালি কাজ করার সময় এগুলো এতটা প্রতি লেভেলে নেয় না। দেখা যাচ্ছে 5 ফিট 10 ফিটে নিল, তারপরে 15 ফিটে নিল না, 20 ফিটে নিল, হয়তো 30 ফিটে নিল না, 40 ফিটে নিল। ওই 20 ফিটে নিল, 40 ফিটে নিল, এই দুইটার একটা এভারেজ ভ্যালু 30 ফিটে বসিয়ে দিল। তো ফলে আমরা এসপিটিও যে 100% অ্যাকুরেট অথেন্টিক পাচ্ছি সেটা পাচ্ছি না, কিন্তু বলা যায় অ্যাটলিস্ট 50-60% অথেন্টিক আমরা পাচ্ছি। তো এটা একমাত্র সম্বল যেটা মোটামুটি অথেন্টিক, যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। তারপর আপনার অথেন্টিসিটি চেক করতে পারেন। সয়েল টেস্ট রিপোর্টের ডিটেল আমরা দেখাবো যে সয়েল টেস্ট রিপোর্টে কোন জায়গাগুলোতে আপনি দেখলেই ধরতে পারবেন যে এটা আসলে গাঁজাখুরি কাজ করেছে নাকি আসলে কাজ করেছে। ওখানে সয়েলের টাইপ বলা থাকে যে এটা স্যান্ডি না সিল্টি না ক্লে, এবং তার সাথে এসপিটি গুলো যে দেওয়া থাকে, এসপিটি কত হবে ক্লের জন্য, কত হবে স্যান্ডের জন্য, স্যান্ডের জন্য সিল থাকলে এসপিটি রেঞ্জ কত হবে, এগুলো আমাদের বই পুস্তকে এবং বই পুস্তকে এগুলো আপনারা পাবেন। ফলে তখন আপনার চেক করতে পারবেন যে আপনার ওখানে বলছে এসপিটি 5 কিন্তু বলে দিচ্ছে ওখানে কোর্স স্যান্ড। ইটস ইম্পসিবল। তার মানে সয়েল টেস্ট রিপোর্টটা ভুয়া। তো আপনি ডিজাইন করার সময় জাস্ট আপনি পেলেন আর সেটা নিয়ে কাজ করতে শুরু করবেন সেটা না, আপনাকে সেগুলোর অথেন্টিসিটি চেক করতে হবে। যদি আপনি এরকম ফল্ট পান, ডেফিনেটলি আপনাকে সেটা আহ, যেখান থেকে আসছে, সেটা ক্লায়েন্ট হোক বা সয়েল টেস্টের যারা কাজ করেছে তাদের সাথে এটা নক করতে হবে যে দেয়ার ইজ সামথিং রং। কারণ আপনি একটা ভুল ইনফরমেশন যখন বুঝতে পারছেন এখানে ভুল আছে, সেটা নিয়ে আপনি ডিজাইন করলে আপনার ডিজাইনটাও ভুল হবে। তো সেই জন্য এই অথেন্টিসিটি গুলো আপনাদের বোঝা জরুরি। এখানে সয়েল যেমন সাইট ক্লাস আছে বেশ কয়েক রকমের, SA, SB, SC, SD, সেগুলোতে এসপিটি রেঞ্জ বলা আছে যে এসপিটি ভ্যালু রেঞ্জ কত হবে। এখন এই SA, SB, SC, SD যেটা, এটার সাথে সিসমিকের একটা ভালো সম্পর্ক আছে। অর্থাৎ সিসমিকের জন্য আপনি যে ফ্রেমিং সিস্টেমটা ডিফাইন করবেন, সেটা আমি একটু দেখাই বিএনপিসির কোন জায়গাতে এটা আছে। যেমন এগুলো হচ্ছে আমাদের সিসমিক জোন অনুযায়ী বিভিন্ন অঞ্চলের জেড এর ভ্যালু, সিসমিক জোন কোএফিসিয়েন্টের ভ্যালু। আর এখানে আমাদের যে ম্যাপে দেখানো আছে সেখান থেকেও আমরা বের করতে পারি যে কোন অঞ্চলে সিসমিক জোন কোএফিসিয়েন্টের ভ্যালু কত। এই যে সয়েল টাইপ SA, SB, SC, SD তে যদি চলে যায়, সেটা এই যে এখানে আপনারা দেখেন অকুপেন্সি ক্যাটাগরি 1, 2, 3, অকুপেন্সি ক্যাটাগরি 4। এই অকুপেন্সি ক্যাটাগরিগুলোর উপরে ডিপেন্ড করে এগুলো তৈরি করা হয়েছে বিল্ডিং এর ক্রাইটেরিয়ার উপরে। অর্থাৎ এটা জাস্ট একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, না এটা একটা কমার্শিয়াল বিল্ডিং, না এটা হসপিটাল বিল্ডিং, না এটা হেভি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, সেগুলো হচ্ছে এই অকুপেন্সি ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে পার্থক্য করতে হয়। তো এখানে আপনার যেমন দেখেন যে জোন 1, জোন 2, জোন 3, জোন 4, সিসমিকের যে 4টা জোন, সাইট ক্লাসের উপরে যদি আপনার জোন 1 এর বিল্ডিং হয়, আপনার সাইট ক্লাস যদি SC হয়, তাহলে এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি, এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি B, C, D বলা হচ্ছে, এগুলোর উপরে ফ্রেমিং সিস্টেম, অর্থাৎ এটা ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে না স্পেশাল হবে, সেগুলো ডিফাইন হয়। এটা এই চারটাও পরে আছে। এই যে দেখেন সিসমিক ডিজাইন ক্যাটাগরি B, C, D, আমি কি ধরনের ফ্রেমিং সিস্টেম চুজ করব, বিল্ডিংটা যে আমি ডিজাইন করব এটা কি ধরনের ফ্রেমিং সিস্টেম চুজ করব, যে বিয়ারিং ওয়াল সিস্টেম উইদাউট ফ্রেম, নাকি বিল্ডিং ফ্রেম সিস্টেম উইদাউট ব্রেসিং আর শেয়ার ওয়াল। বিল্ডিং ফ্রেম সিস্টেম উইদাউট ব্রেসিং আর শেয়ার ওয়ালের মধ্যে আছে আপনার আরসিসি হতে পারে, স্টিল হতে পারে, আর স্টিল বিল্ডিং হতে পারে যেখানে কোনো ব্রেসিং নাই অথবা কোনো শেয়ার ওয়াল ইউজ হয়নি। সেগুলোর ক্ষেত্রে এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন রেসপন্স রিডাকশন ফ্যাক্টর বা সিস্টেম ওভারস্ট্যান্ড ফ্যাক্টর এবং ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এই যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু কিন্তু আমার সিসমিক ফোর্স বা সিসমিক জোন এটা ডিফাইন করার সময় আমার এই তিনটা ভ্যালু প্রয়োজন হয়। আমি এই টাইপস আপনাদেরকে দেখাচ্ছি।
সিসমিক। এই যে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর আর, সিস্টেম ওভারস্ট্রেন ফ্যাক্টর ওমেগা এবং ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি, এই যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু কিন্তু আসছে এই জায়গা থেকে, আর, ওমেগা, সিডি। এই তিনটা ভ্যালু কিন্তু ঠিক করবে যে আসলে বিল্ডিংটা কি ধরনের ফ্রেমিং এ হবে, এবং সেটা আপনি সব অঞ্চলে কিন্তু সব ধরনের ফ্রেমিং করতে পারবেন না। এর যেমন এল মানে নো লিমিট, অর্থাৎ এখানে আপনার বিল্ডিং হাইটের কোনো লিমিট নাই। সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি বি হয় আপনার বিল্ডিং এর, এই বিসিডি ডিফাইন করবেন উপরে যে চারটা দেখালাম সেখান থেকে, সয়েল টাইপ থেকে। যদি বি সি এর মধ্যে হয় নো লিমিট, অর্থাৎ এখানে আপনি যত উঁচু বিল্ডিং করতে পারেন কোনো সমস্যা নাই, স্টিল ইসেন্ট্রিক যদি করেন। অথবা আমরা তো আরসিসি নিয়ে কাজ করবো, আরসিসি নিয়ে আমরা কথা বলি। যেমন এখানে আছে স্পেশাল রেনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল, এখানে যদি নো লিমিট মানে এখানে যে কোনো হাইটের বিল্ডিং এ এটা চুজ করতে পারেন। আর যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয় তখন 50 মিটারের উপরে আপনি আর যদি বিল্ডিং হয় তাহলে এই জোনে পড়বে না। এনপি মানে নট পসিবল, অর্থাৎ এই অর্ডিনারি রেনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল এইটা সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে করা সম্ভবই না। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আমরা যেগুলো সচরাচর দেখি, কনস্ট্রাকশনে দেখেছেন বা যদি ড্রয়িং ডিজাইনের সাথে কারো সম্পর্ক থেকে থাকে, আমরা কলাম বিম ফ্রেমিং এর যে বিল্ডিং দেখি এটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। শেয়ার ওয়াল যদি থাকে তাহলে সেটা আরেকটা ক্রাইটেরিয়া ডুয়েল সিস্টেম, যেখানে শেয়ার ওয়াল সহ হচ্ছে, আর যদি শেয়ার ওয়াল না থাকে তাহলে মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের মধ্যে পড়ে। এইখানে আমাদের আগে সিসমিক ডিজাইন ক্যাটাগরি কোনটা সেটা সয়েল ক্লাসিফিকেশন থেকে ডিফাইন করে তারপরে আমরা দেখবো যে কোন ধরনের ফ্রেমিং সিস্টেম আমরা অ্যাডপ্ট করতে পারি আমার বিল্ডিং এর হাইটের উপরে ডিপেন্ড করে। আমরা যেটা অ্যাডপ্ট করব সেটার আর, ওমেগা এবং সিডি এই ভ্যালুগুলো আমার সিসমিক ডিফাইন লোডিং ডিফাইনের সময় এখানে ইনপুট দিতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার বিল্ডিং অ্যানালিসিস শুরুতেই সিসমিকের ডেফিনেশন এর জন্য আপনার সয়েল টেস্ট রিপোর্ট আপনার সাথে থাকা এবং এটা একটা অথেন্টিক রিপোর্ট হওয়া। এবং আমার সাজেশন হচ্ছে যদি আপনারা দেখেন যে এই 5-6টা জায়গা বুয়েট, কুয়েট, টুয়েট, চুয়েট, ডুয়েট এবং আর এই 5টা ছাড়া অন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ল্যাব ফ্যাসিলিটি আছে সিভিলের, যেখানে সয়েলের টেস্টগুলো আসলে হয়, এইসব জায়গার রিপোর্ট ছাড়া আদার যে কোনো জায়গার রিপোর্ট এর ক্ষেত্রে ডিটেইল ল্যাব টেস্ট রিপোর্ট যেগুলো দেওয়া থাকে এটা অথেন্টিক না। কারণ এই ল্যাব ফ্যাসিলিটি খুবই এক্সপেন্সিভ, যেটা আমাদের দেশের সয়েল টেস্ট যারা করে যেসব কনসালটেন্সি ফার্ম ম্যাক্সিমামের কাছে নেয়, মেবি 90% বা 95%-এর কাছে নেয়। সেক্ষেত্রে এসব জায়গার আপনি অনেক মোটা মোটা রিপোর্টের বই পাবেন, অনেক ডাটা পাবেন, কিন্তু কতটুকু অথেন্টিক এটা নিয়ে সন্দেহ আছে। এই জন্য এসপিটিটার উপরে ভরসা করা বেটার। তারপরেও এসপিটিটাও ঠিক আছে কিনা সেটা আপনার ওখানে যে সয়েল টাইপ বলছে সেটার সাথে মিলিয়ে একটু জাস্টিফাই করা ভালো ডিজাইনের শুরুতে। এই ধরনের বিষয়গুলো যে কোথায় কিভাবে আসবে এগুলো তো আজকে জাস্ট সামারি আকারে বলছি। এগুলো আমরা কিভাবে এসপিটি থেকে সাইড ক্লাস বের করব বা সেগুলো থেকে কিভাবে ফ্রেমিং সিস্টেম চুজ করবো বিল্ডিং এর সাথে রিলেট করে, তারপরে সেটা কিভাবে লোড অ্যাপ্লিকেশন ডিফাইন গুলো করব, লোড অ্যাপ্লিকেশন গুলো করব, কোথায় কিভাবে লোড অ্যাপ্লিকেশন করব, এই মেশ কিভাবে করব বা ডায়াফ্রাম কিভাবে সিলেক্ট করব, এই এগুলো আমরা আমাদের বিভিন্ন ক্লাসগুলোতে আমরা এগুলো একে একে শিখবো। লোডের ক্রাইটেরিয়া, লোড কম্বিনেশন গুলো কিভাবে ডিফাইন করতে হয়, সার্ভিস মডেল। এই যে সার্ভিস মডেল এখানে 23টা লোড কম্বিনেশন আছে। এই লোড কম্বিনেশন গুলো বিএনবিসি অনুযায়ী এই লোড কম্বিনেশনের সংখ্যা আরো বাড়তে পারে, এটা বিল্ডিং এর টাইপের উপরে। আমার এটা যদি স্পেশাল কোনো মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের বিল্ডিং হতো, এখানে যদি প্ল্যান ইরেগুলারিটি বা ভার্টিক্যাল ইরেগুলারিটি, হরিজন্টাল ইরেগুলারিটি অনেক বেশি হতো, সেইখানে আমাদের রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করতে হতো, সেগুলোর ক্ষেত্রে এই কম্বিনেশনের সংখ্যা অনেক বেড়ে যেত। এই বিল্ডিংটা যদি ইনক্লাইন্ড হতো সেখানে আমাদের কম্বিনেশন বেড়ে যেত। ইনক্লাইন্ড বলতে কি, আপনাদের যে হসপিটাল বিল্ডিংটা দেখালাম এটা একটা ডায়াগোনালি প্লেস বিল্ডিং, নর্থ সাউথের সাথে ডায়াগোনালি প্লেস বিল্ডিং। এর কলামের ওরিয়েন্টেশন গুলো ডায়াগোনাল। তো এখানে আমাদের উইং 3 দিক থেকে অ্যাসাইন করতে হয়েছে, মানে একটা হচ্ছে এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন, একটা হচ্ছে 45 ডিরেকশন থেকে, 45 ডিগ্রি ডিরেকশন থেকে। এরকম কেসগুলোর ক্ষেত্রে আমাদের এই কম্বিনেশনের সংখ্যা আরো বেড়ে যাবে। তারপরে এইখানে আমাদের
আগে যেই একটা জিনিস ছিল না, আগে আর্টওয়ার্কের কম্বিনেশনে ভার্টিক্যাল আর্টওয়ার্কের কোনো ইনপুট ছিল না, যেটা এখন বিএনবিসি 20 অনুযায়ী এখানে ভার্টিক্যাল আর্টওয়ার্ক, অর্থাৎ আপনার আর্টওয়ার্ক তো হিট করে হরিজন্টাল ডিরেকশনে, কিন্তু এইটার জন্য এর ভার্টিক্যাল ডিরেকশনে একটা লোড আসে, যেটা বিল্ডিং এর গ্র্যাভিটি ফোর্সের সাথে অ্যাড হয়। এই জিনিসটা এখন নতুন ইনপুট এসছে বিএনবিসি 20 অনুযায়ী। তো এই জিনিসগুলো আমাদেরকে কম্বিনেশনে কনসিডার করতে হবে, কারণ এগুলোর জন্য ডিজাইনে অনেক চেঞ্জ আসে, যেগুলো আমরা শিখব। আমরা ইটাপস এর মাধ্যমে ফ্রেম অ্যানালাইসিস করে সার্ভিসিবিলিটি গুলো চেক করে তারপরে ডিজাইনে সেটা ইনপুট করে সেখানে তার যে জিনিসগুলো চেঞ্জ করতে হবে, কম্বিনেশন, স্টিফনেস, মডিফিকেশন ফ্যাক্টর, সেগুলো চেঞ্জ করে ডিজাইনে দেখবো যে কলামের বিমের রডের পরিমাণ কি আসছে, কত পার্সেন্ট, সেটা আমার অ্যালাউবল লিমিটের মধ্যে আছে কিনা, সেগুলো চেক করে যদি ঠিক থাকে ইটস ওকে, যদি না থাকে আমার কলাম বিমের সাইজ চেঞ্জ করতে হয়, তাহলে ডিজাইনে দেখে চেঞ্জ করে সেই চেঞ্জ অনুযায়ী আবার সার্ভিস অবস্থায় চেক করতে হবে যে আমাদের সার্ভিস কন্ডিশনে এই পরিবর্তন সাইজ অনুযায়ী ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আবার সার্ভিস লেভেলে স্টেবল করে সেটা আবার ডিজাইন দিচ্ছে, রিপিটেটিভ জব। অর্থাৎ একবার সার্ভিসে দেখতে হবে, একবার ডিজাইনে দেখতে হবে, দুইটাতে স্টেবল না হওয়া পর্যন্ত আমাদের ডিজাইনের কাজ থামবে না। তো কতবার আপনাকে রিপিট করতে হবে এটা আপনার এক্সপার্ট হিসেবে ডিপেন্ড করছে। আপনি যত 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 কাজ করবেন তত বিল্ডিং এর ডিফ্লেকশন, টর্শনের বিহেভিয়ার দেখলে আপনি একটা আপনার ধারণা তৈরি হয়ে যাবে যে কোন জায়গাতে কি পরিবর্তন করলে এটি স্টেবল হবে। তো এই রিপিটেটিভ অ্যাকশন গুলো তত কমবে যত আপনার এক্সপার্টিস বা আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। এটা হচ্ছে আমাদের এইগুলো কলাম বিমের কাজ শেষ করার পরে আমরা স্লাবের অ্যানালাইসিস করব সেফের মাধ্যমে। সেফ হচ্ছে স্লাব অথবা ফাউন্ডেশন সিস্টেম অ্যানালাইসিসের একটা সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো দিয়ে অ্যানালাইসিস করার পাশাপাশি আমরা ম্যানুয়ালিও একটা কলাম কিভাবে ডিজাইন করে, অর্থাৎ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দেখেন অনেকগুলো ছোট ছোট যে এসপি লেখা অনেকগুলো আছে, এগুলো জাস্ট ম্যানুয়াল ক্যালকুলেশনে আমাদেরকে সাহায্য করে কিছু ছোট ছোট সফটওয়্যার। এগুলোর মাধ্যমে আমরা আমাদের বিম অ্যানালিসিস আপনারা বিএসসি লেভেলে শিখে এসেছেন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, যেটা দিয়ে আসলে এখন করতে গেলে ম্যানুয়ালি করা সম্ভব, হাতে লিখে করা সম্ভব, বাট অনেক টাইম কনজিউম করে। এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের কাজটা করে এই এসপি বিম, আর কিছুই না। তো আমরা ওই কাজটুকু একটু ইজি করে নিই এই সফটওয়্যারের মাধ্যমে। আমরা এটার মাধ্যমে আমরা আগে ম্যানুয়ালি লোড বের করি, যে একটা স্ল্যাবে আমি যে লোডগুলো অ্যাসাইন করলাম মডেলে, সেই লোড অনুযায়ী আমার বিমে কি পরিমাণ লোড আসা উচিত, সেই লোড ম্যানুয়ালি আমরা বের করে সেই বিমটা আমরা আবার এখানে ডিজাইন করি। এখানে মোমেন্ট বের করি, সেই মোমেন্ট বের করে আমাদের যে ইউএসজি পদ্ধতিতে আমাদের ওর ডেপথ চেক করা, ডাবলি রিইনফোর্স সিঙ্গলি রিইনফোর্স সেটা চেক করা, এবং রডের পরিমাণ বের করা টপে বটমে বা টর্শনের জন্য লাগলে কি পরিমাণ, এগুলো চেক করে সেটার সাথে ইটাপসের রেজাল্ট আমরা কম্পেয়ার করি যে এটা কাছাকাছি হবে। অর্থাৎ আপনার যে রেজাল্ট ম্যানুয়ালি আসবে তার সাথে রেজাল্ট ডেফিনেটলি কাছাকাছি হবে যদি আপনার অ্যানালাইসিস এবং ডিজাইন ঠিক হয়ে থাকে। যদি রেজাল্টের মধ্যে হিউজ ভ্যারিয়েশন হয় তাহলে এটা একটা ক্রস চেক হবে যে আপনার ইটাপসে কিছু ভুল হয়েছে, আপনার ইনপুটে কিছু ভুল হয়েছে। এসপি কলামের মাধ্যমে আমরা এখানে এসপি ক্যাড আমরা ইটাপস থেকে যে একটা কলামে কত লোড আসছে এই লোডটা দেখে ওখানে কোনো মোমেন্ট আসছে কিনা সেই মোমেন্ট দেখে সেইটা আমরা এই সফটওয়্যারের মাধ্যমে আমরা চেক করি। ইটাপসে লিভার পার্সেন্টেজ কত দেখাচ্ছে, আমরা এখানে ম্যানুয়ালি চেক করি যে এখানে আসলে কত আসছে। এটা মোর রিয়েলিস্টিক রেজাল্ট, আমরা যেটা হয়তো হাতে করতে পারতাম সেই কাজটা খালি এই সফটওয়্যারগুলো দিয়ে করি। সেফ কি অন হয়েছে? আমরা সেফের মাধ্যমে স্ল্যাব অ্যানালিসিস করব এবং ফাউন্ডেশন। যেমন এটা একটা অ্যানালিসিস করা স্ল্যাব, এটা একটা মসজিদের স্ল্যাবের ডিজাইন, অলরেডি এটার কাজ আন্ডার কনস্ট্রাকশন আছে। এইখান থেকে আমরা এটা অ্যানালিসিস রান করাই আছে। এখানে আমরা দেখব হচ্ছে ডিফ্লেকশন কত, অর্থাৎ যেটা বলছিলাম শুরুর দিকে লং টার্ম ডিফ্লেকশন। একটা স্ল্যাবের
ও ম্যাক্সিমাম কত ইঞ্চি সে নিচের দিকে মাঝের পোর্শন ঝুলে যাচ্ছে, যে রিফ্লেকশন, অথবা অথবা বিমের কাছে কতটুকু উপরের দিকে ছেড়ে উঠছে, যেটা আমার লিমিটের মধ্যে আছে কিনা কোড অনুযায়ী। যেমন ধরেন এখানে দেখাচ্ছে 0.47 ইঞ্চ, অর্থাৎ এই স্ল্যাবটা এই জায়গাতে আমার এখানে যে লোডিং কন্ডিশন আমি বলে দিয়েছি, লাইভ লোড, ডেড লোড, সেটা যদি ফুল লোড আসে সেখানে তাহলে আপনার ম্যাক্সিমাম 0.47 ইঞ্চ ডিফ্লেকশন আসতে পারে। এখন আমার দেখার বিষয় হচ্ছে যে এই ডিফ্লেকশনটা এই প্যানেলের যে ডিফ্লেকশনের লিমিট আছে এই লিমিটের ভিতরে না বাইরে। যদি লিমিট ক্রস করে যায় তাহলে আমার স্ল্যাবের থিকনেস বাড়াতে হবে বা অন্য কোনো ওয়েতে আমার ডিফ্লেকশন কমাতে হবে। আর যদি এটা লিমিটের মধ্যে থাকে তাহলে আমরা এটা ছেড়ে দিতে পারি। এখন আরেকটা বিষয় আছে, আপনি লিমিটের কাজ কতটা কাছাকাছি থাকলে ছাড়বেন। দেখা যাচ্ছে একটা 12 ফিট বা 15 ফিট একটা স্ল্যাব, এটার রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিফ্লেকশন খুব এমনি বেশি হয় না, 0.3 ইঞ্চ 0.35 ইঞ্চ হতে পারে খুব জোর। কিন্তু যদি একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হয়, আপনার স্ল্যাব প্যানেল 30 বাই 30 ফিট হয়, সেই জায়গাতে আপনি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি স্ল্যাব দিচ্ছেন প্রয়োজনের খাতিরে, এবং সেইখানে হয়তো আপনার উপরে ইঞ্জিনিয়ার কোনো মেশিনারিজ আছে যেগুলোর ইম্প্যাক্ট লোড এবং ওর নিজস্ব সেলফ ওয়েট ইম্প্যাক্ট লোড অনেক বেশি। দেখা যাচ্ছে সেখানে লিমিট 30 ফিটের জন্য সেখানে লিমিটে হয়তো 1.5 ইঞ্চি আছে, স্ল্যাবের ডিফ্লেকশন 1.5 ইঞ্চি পর্যন্ত অ্যালাউবল। আপনার হয়তো এখানে 1.4 ইঞ্চি আসছে। এখন বিষয় হচ্ছে যে আমি কি 1.4 ইঞ্চিতে এটা ছেড়ে দিব? অর্থাৎ একটা বাস্তবে চিন্তা করেন যে একটা স্ল্যাবে এই পরিমাণে লোড আছে, ফেল কিন্তু করছে না। আপনার লিমিট 1.5, আপনার আসতেছে 1.4 ইঞ্চ, মানে কিন্তু ফেল করবে না, ভেঙে পড়বে না। কিন্তু এটা কি 1.4 ইঞ্চ ডিফ্লেকশনে আমি ছেড়ে দিব? আপনি চিন্তা করেন, আপনি ছাদের দিকে তাকায় দেখলেন ছাদের বিমের জয়েন্টের গোড়া থেকে মাঝখানে 1 ইঞ্চির উপরে ডিফ্লেক্ট করে আছে। এটা কিন্তু চোখে ধরা পড়বে। চোখে যখন ধরা পড়বে এটা কিন্তু হিউম্যান কমফোর্ট বা সাইকোলজির একটা বিষয়। মানুষ ভয় পেয়ে যাবে। এটা কিন্তু ফেল করছে না, মানুষ ভয় পেয়ে যাবে। তো যেই মানুষ ওই বিল্ডিংটা ব্যবহার করছে সেই মানুষ যদি ভয় পেয়ে যায় ইউজ করতে, তাহলে কিন্তু এই বিল্ডিং করারই কোনো যৌক্তিকতা থাকে না। তার মানে আমাকে এটা লিমিটের মধ্যে থাকলেও রিফ্লেকশন আরো কমিয়ে আনার চেষ্টা করতে হবে। একইভাবে ওই যে আপনাদের শুরুর দিকে বলছিলাম যে গ্লোবাল ড্রিফটের বিষয়, যে একটা বিল্ডিং কতটা ডিফ্লেক্ট করতে আমি দিতে পারি। আমি তো আপনাদের একটা হিসাব দিলাম 7 তলা বিল্ডিং জন্য। যদি একটা 30 তলা বিল্ডিং হয়, এখন তো ঢাকা শহরে 30-40 তলা অ্যাভেলেবল হচ্ছে, কাজ হচ্ছে। একটা যদি 30 তলা বিল্ডিং হয়, সেটা যদি প্রতিটা ফ্লোর হাইট 10 ফিট করে হয়, তাহলে আমাদের যে লিমিট এইচ ভাগ 500, 7.2 ইঞ্চ পর্যন্ত যদি আমার টপ ফ্লোরটা ডিফ্লেক্ট করে যায় এক্স বা ওয়াই ডিরেকশনে, হরিজন্টাল ডিরেকশনে, যে কোনো এক সাইডে, আমার বিল্ডিং কিন্তু ফেল করবে না। কিন্তু জাস্ট ইমাজিন যে আপনি 30 তলায় বসে আছেন, সেই জায়গাতে ফ্লোরটা সিসমিকের কারণে বা উইন্ডের কারণে 7 ইঞ্চি পর্যন্ত ডিফ্লেক্ট করলো। 7 ইঞ্চি মানে কি, যে আপনার হাফ ফিটের বেশি বিল্ডিংটা দুলছে একবার। আহ, ধরেন এক্স এর পজিটিভ ডিরেকশনে হাফ ইঞ্চি যাচ্ছে, আবার ব্যাক হচ্ছে আপনার। এই পরিমাণ যখন দুলবে, বিল্ডিং তো ফেল করছে না, কিন্তু ওইখানে থাকা একটা মানুষ হার্ট অ্যাটাক করে যেতে পারে ভয়ে। আবার যদি আরো হাই রাইজ বিল্ডিং এখন 70-80 তলা 100 তলা হচ্ছে, 100 তলা যদি একটা বিল্ডিং হয়, সেটার যদি ফ্লোর হাইট 10 ফিট করেই হয়, তাহলে আপনার সেখানে অ্যালাউবল আসে 24 ইঞ্চি। এখন একটা 100 তলার ফ্লোরটা যদি 24 ইঞ্চি ডিপ্লেট করে, বিল্ডিং তো ভাঙবে না, কিন্তু ওখানে থাকা ওর ভিতরে থাকা আসবাবপত্র যা আছে সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে, এবং মানুষ যে কটা আছে সবাই হার্ট অ্যাটাক করে মরে যাবে। তাহলে বিল্ডিং ফেল করলো না, কিন্তু এখানে সার্ভিস কন্ডিশনে কিন্তু নাই। আমার অ্যালাউবল লিমিটের মধ্যে থাকলেও এখানে মানুষ বসবাসই করতে পারবে না, তাহলে আমার তো এটা করার যৌক্তিকতা নাই। সেক্ষেত্রে কি আমার এইচ ভাগ 500-তে না, তখন এইচ ভাগ 500 মেন ইস্যু না। মেন ইস্যু হচ্ছে যে আমাকে এটা হয়তো 3 থেকে 4 ইঞ্চির মধ্যে ডিফ্লেক্ট করতে দিতে হবে। সেই জন্য বিল্ডিংটাকে আমাকে যথেষ্ট পরিমাণে রিজিট করতে হবে। হয়তো সেই জন্য আমার এই লিমিট এইচ ভাগ 5000 চলে যেতে পারে, বাট সেটা তখন ইস্যু না। তখন ইস্যু হচ্ছে যে এটাকে সার্ভিসেবিলিটি কন্ডিশনে রাখতে হবে যেন মানুষ থাকতে পারে। তারপরে একটা জিনিস আবার দেখেন, ধরেন একটা আপনি বিল্ডিং না, একটা গেট, গেট না ধরে একটা ওয়্যার হাউস ডিজাইন করছেন, সেখানে একটা সিঙ্গেল স্টোরি, কিন্তু অ্যারাউন্ড 30 ফিট হাইট, অর্থাৎ ভিতরে আর কোনো স্ল্যাব নাই, জাস্ট মেঝে গ্রাউন্ড লেভেলে, সেখান থেকে 30 ফিটে গিয়ে একটা ছাদ আছে। এখন এই 30 ফিট হাইট, এবং এটা আছে সে বগুড়ার দিকে কোনো একটা অঞ্চলে বা কক্সবাজারের দিকে কোনো একটা অঞ্চলে, যেখানে উইন্ডের ইফেক্ট অনেক বেশি। উইন্ডের ইফেক্ট বেশি হওয়ার কারণে আপনার অ্যারাউন্ড 30 ফিট হাইট, এটা অ্যালাউবলের মধ্যে থাকার পরেও আপনার ডিফ্লেকশন আসতেছে হিউজ, 2.4 ইঞ্চি বা 5 ইঞ্চি। এখন এই জায়গাতে আপনি এটা ছাড় দিতে পারেন কিনা, অথবা আপনার অ্যালাউবল লিমিট পার হয়ে গেল, অর্থাৎ এইচ বাই 500 না, এইচ বাই 300 হচ্ছে,
এখন এর থেকে যদি আপনি আরো রিজিড করতে চান, যে কলাম সাইজ দরকার, বিম সাইজ দরকার, হয়তো আপনার দেখা যাচ্ছে একটা 15-30 কলাম লাগছে। এখন এখানে আপনি চিন্তা করতে হবে যে এখানে আসলে কি থাকবে। ওয়্যার হাউস, এখানে ভিতরে কোনো স্ল্যাব নাই যে স্ল্যাবের উপরে মানুষ থাকবে, অর্থাৎ এই বিল্ডিংটা যদি এই পরিমাণ দুলে, এর ভিতরে কোনো স্ল্যাব নাই যে স্ল্যাবের উপরে মানুষ বসে থেকে দুলবে। মানুষ আছে মাটিতে, মাটি তো আর 3 ইঞ্চি দুলছে না। এবং আমার ওই 3 ইঞ্চি ডিফ্লেকশনের জন্য কলামকে যদি আমি সাফিসিয়েন্টলি রিভার দিয়ে ডিজাইন করে দিতে পারি যে কলাম ফেল করবে না, তাহলে মানুষের হিউম্যান কমফোর্টে কিন্তু সমস্যা হচ্ছে না, কারণ মানুষ বসে আছে গ্রাউন্ডে। তো আপনাকে এটাও চিন্তা করতে হবে যে কি ধরনের বিল্ডিং, কারা থাকবে, কোথায় লোকেশন, এই সব কিছু চিন্তা করে কিন্তু এই লিমিটের মধ্যে থাকলেও অনেক সময় কতটা রেস্ট্রিক্টেড হবেন বা লিমিট ভায়োলেট করতে পারেন। হ্যাঁ, লিমিট কিন্তু যখন যেগুলো আনসার্ভিস স্ট্রাকচার সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি ভায়োলেট করতে পারেন। ভায়োলেট করতে পারা বলতে আসলে ভায়োলেট করা না, মানে H/500 এইটাতে আপনি ভায়োলেট করতে পারেন। যেমন আপনি একটা গেট ডিজাইন করছেন, এখন এই গেটের উপরে বা গেটের মধ্যে তো কোনো মানুষ বসবাস করে না। এখন এই গেটটা কি আপনার H/500 এ মিলানোর প্রয়োজন আছে, নাকি একটা ভার্টিক্যাল মেম্বারের যে ডিফ্লেকশনের লিমিট L/240 এর মধ্যে রাখলেই সাফিসিয়েন্ট? কারণ ওইখানে ওর নিজস্ব ফেলিওরটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ওখানে কোনো মানুষ থাকে না, যেখানে মানুষের এখানে 1 ইঞ্চি ডিফ্লেকশন করলে মানুষ ভয় পাবে, কারণ গেটের মধ্যে কেউ থাকে না, গেটের সাথে কোনো রুমও নাই যে রুমের মধ্যে কোনো মানুষ আছে। এই গেটের ক্ষেত্রে আপনি H/500 না করে L/240 চেকে যেতে পারেন, সেটা হচ্ছে মেম্বারের নিজস্ব যে চেক। সেক্ষেত্রে আপনি এই যে এখানে ক্রাইটেরিয়ার চেকের চেঞ্জ করতে পারেন। তো এইটা ভ্যারি করে, স্ট্রাকচার টু স্ট্রাকচার ভ্যারি করে। এগুলো হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট, যে আপনি কোন স্ট্রাকচারের ক্ষেত্রে কখন কোন চেকগুলো আপনি দিবেন, বা কোন চেকের ক্ষেত্রে আপনি কতটুকু ইগনোর করতে পারেন, সেগুলো কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট থেকে আসবে। আপনি একবারে বাই দ্য বুক কখনো ডিজাইন করতে পারবেন না। ডিজাইন কখনো বাই দ্য বুক করা সম্ভব না। কনস্ট্রাকশনের একটা এক্সপেরিয়েন্স থাকা খুব জরুরি। যারা আপনারা কনস্ট্রাকশনে যে কাজ করেন, আপনারা অনেক সময় অনেক ডিজাইন পান যেটা দিয়ে কাজ করতে গিয়ে হয়তো প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেক জটিলতা হয়। হয়তো যেমন আমাদের একটা প্রাক্তন অভিজ্ঞতা বলি, ইউনিসেফের একটা প্রজেক্টে সেখানে 3 দিকে বিল্ডিং আছে অলরেডি, এবং 3 দিকে বিল্ডিং এর মাঝখানে যে ফাঁকা জায়গা, খুবই ইরেগুলার একটা শেপের জায়গা, একটা টি শেপের মতো একটা জায়গা। সেই জায়গাতে যে কোনো ম্যাটেরিয়াল নিয়ে বা বড় কোনো ইকুইপমেন্ট নিয়ে যাওয়া খুব কঠিন ছিল। সেখানে কনসালটেন্ট ডিজাইন করেছিল 90 ফিটের পাইল ফাউন্ডেশন। তো দেখা গেল যে ওইখানে 90 ফিটের পাইল ফাউন্ডেশন করার জন্য যে রিগ মেশিন নিয়ে যাওয়া দরকার, সেই মেশিন ওখানে ঢুকবে না। তাহলে এখানে এই পাইল ফাউন্ডেশন বা এই ফাউন্ডেশন সিস্টেম বা এই ডিজাইনের কি যৌক্তিকতা থাকলো? তার মানে যিনি ডিজাইন করেছেন তিনি প্র্যাকটিক্যালি সাইটে আসেননি, উনি দেখেননি। উনি যে ডিজাইন করেছেন উনার লোড ক্যালকুলেশন থেকে কিন্তু ডিজাইন ঠিক আছে, কিন্তু কনস্ট্রাকশন করা অসম্ভব না। তাহলে এই ডিজাইন দিয়ে কি হবে? তার মানে আপনার ডিজাইন করার আগে কিন্তু কনস্ট্রাকশনে কোনো ক্রিটিক্যালিটি আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। আপনার সাইডের কনস্ট্যান্ট কি সেটা আপনাকে জানতে হবে, যে আমি যে ডিজাইন দিচ্ছি এটা করা সম্ভব কিনা। আমি স্টোন চিপস দিয়ে ডিজাইন দিলাম একটা গ্রামে, একটা বিল্ডিং স্টোন চিপস দিয়ে আমি ডিজাইন দিয়ে দিলাম, খুব সুন্দর 5,000 স্ট্রেন্থ, ছোট চিকন চিকন কলাম আসছে। এখন কথা হচ্ছে যে আপনার ওই গ্রামের যে লোকাল মিস্ত্রি লেবার কাজ করছে তারা কি 5,000 PSI স্ট্রেন্থ নিয়ে আসতে পারবে? আপনি ওই গ্রামে একটা দোতলা বিল্ডিং ডিজাইন করে দিয়েছেন, সেখানে কি স্টোন চিপস নিয়ে যাওয়া সম্ভব? তো আপনি কোন এলাকায় কাজ করছেন, ওইখানে কি ধরনের ওয়ার্কার নিয়ে যাওয়া সম্ভব, কাজ করবে, তারা কি কোয়ালিটির কাজ করতে পারে, সেগুলো চিন্তা করে কিন্তু আপনাকে ডিজাইন দিতে হবে। আপনি, হ্যাঁ, আপনি দিতে পারেন। এখানে হয়তো একটা বিদেশি কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি কাজ করছে, খুবই সফিস্টিকেটেড একটা বিল্ডিং, এখানে 5,000 6,000 বাংলাদেশে 7,000 PSI পর্যন্ত স্ট্রেন্থের কাজ হচ্ছে, সেখানে আপনি দিতে পারেন, কারণ তাদের স্কিল্ড ওয়ার্কার আছে, তারা এই লেভেলের কাজ করতে পারে। আপনি এখানে 15 তলায় গিয়ে একটা 15 ফিটের ক্যান্টিলিভার স্ল্যাব করতে পারেন, সেটা হয়তো সেটার স্কিল ওয়ার্কার তাদের কাছে আছে, তারা এটা করতে পারবে। কিন্তু আপনি একটা গ্রামে নিয়ে গিয়ে যদি আপনি এরকম দোতলা ছাদ থেকে হঠাৎ করে একটা 15 ফিটের ক্যান্টিলিভার স্ল্যাব বের করে দেন, এটা তো ওখানে কনস্ট্রাকশন করার মতো ওয়ার্কারই নাই, কিভাবে সম্ভব? তো ডিজাইন করার আগে এটা
কনস্ট্রাকশন করা সম্ভব কিনা, কোন এলাকায় হচ্ছে, সেখানে কি কি কনস্ট্রেন্ট আছে, এই জিনিসগুলোও মাথায় রাখা খুবই জরুরি। ডিজাইন মানে শুধু এটা অ্যাপস একটা মডেল করে রান দিয়ে রেজাল্ট বের হয়ে গেল, সেটা দিয়ে আউটপুট ড্রয়িং দিয়ে দিলাম, এটা ডিজাইন না। ডিজাইন তৈরি হয় ইটা অ্যাপসে ঢোকার আগে আপনার মাথায়। একটা বিল্ডিং এর ড্রয়িং দেখে, এলিভেশন দেখে, 3D থাকলে 3D দেখে আপনার মাথায় ভিজুয়ালাইজ করতে হবে যে এই বিল্ডিংটার শেপ এরকম, তাহলে এর এই এই ধরনের বিহেভিয়ার গুলো আসতে পারে। তাহলে আমি এটাকে কিভাবে, এই ফ্রেমিংটা করলে কি ধরনের কলাম সাইজ বা ওরিয়েন্টেশন গুলো নিয়ে প্লেস করলে আপনার কম ইটারেশনে আপনার বিল্ডিং এর স্টেবল হবে। আপনি কিছু চিন্তা করলেন না, জাস্ট আর্কিটেক্ট যেভাবে বলেছে সেভাবেই আপনি কলাম বিম প্লেস করে ধোমায় ডিজাইন করতেছেন, হয়তো মানে দিনের পর দিন আপনি খালি ইটারেশন করছেন, কিন্তু আপনার কোনো স্টেবিলিটি আসছে না বিল্ডিং এ। তো ডিজাইন করার আগে আপনার মাথায় চিন্তা করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে বিল্ডিংটার শেপ কিরকম, সেটা কি রকম, এই দিক চিকন ওই দিক মোটা, তাহলে ওইদিকে স্টিফনেস ওর শক্তি বেশি, চিকনের দিকে শক্তি কম, তাহলে এই চিকন দিকটা হয়তো দুলবে বেশি। তাহলে ফ্রেমিং সিস্টেমটা কি হওয়া দরকার, চিকন দিকের কলাম শেয়ার ওয়াল এগুলো হয়তো বেশি আসবে, আর মোটা দিকে শেয়ার ওয়ালটা তাহলে দেওয়া যাবে না, কারণ অলরেডি ওর নিজস্ব স্টিফনেস শক্তি বেশি আছে, ওখানে যদি আরো শক্তি বেশি করে দিই তাহলে আর বিল্ডিং স্টেবল হবে না। তো এই জিনিসগুলো আগে মাথায় নিয়ে আসতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, তারপরে আপনি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, আপনি কিভাবে কাজ করবেন এটা আপনার মাথায় সেট, এখন আপনি মডেল করেন, আপনি চেক করে দেখেন যে আপনার থিমটা কতটা জাস্টিফাই। তো আমরা আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে ইটিএস বা সেফ বা ম্যানুয়াল ক্যালকুলেশন, বিএনবিসি থেকে কিভাবে কি বিষয়গুলো আসবে এগুলো আপনাদের শেখাতে পারবো, কিন্তু এই কনসেপ্ট ডেভেলপমেন্ট গুলো কিন্তু আপনাদের নিজস্বতা, যে কে কতটা বেটার থিঙ্ক করতে পারে, কে কতটা বেটার ভিজুয়ালাইজ করতে পারে, এটা আপনাকে কেউ শেখাতে পারবে না। এটা আপনাকে কাজ করতে করতে, কাজের সিনিয়রদের কাছ থেকে সাথে বসে কাজ করতে করতে এই এক্সপার্টিস গুলো গ্রো করতে হবে। তো যাই হোক, অনেক আলোচনাই হলো আজকে। আমরা যা শুনলাম বা দেখলাম, আমরা এগুলোর ডিটেইলে আমাদের যেরকম কোর্স মডিউল যেটা বলা আছে সেই অনুযায়ী আমরা ডিটেইল ক্লাসগুলোতে সব এগুলো শিখবো। বিএনবিসি থেকে কিভাবে কি আসে সব শিখবো, ইট্যাবস বা সেই ম্যানুয়াল ক্যালকুলেশন, ইট্যাবস এর রেজাল্ট বা সেফের রেজাল্টের সাথে ম্যানুয়াল ক্যালকুলেশনের কম্পারিজন, এই বিষয়গুলো আমরা শিখবো। এবং একটা আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে শুরুতেই কাজে ঝাঁপিয়ে পড়ার আগে কি কি বিষয়গুলো একটু কমন সেন্স যেগুলো চিন্তা করতে হবে, প্রয়োজন আর্কিটেক্টের সাথে কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, এই কিছু বিষয়গুলো নিয়ে আমরা স্টার্টিং এর দিকে আলোচনা করার চেষ্টা করব, যদি চেষ্টা করবো আপনাদের নলেজ বা শেয়ার করার, যতটুকু ডেভেলপ আমরা করতে পারি আমাদের সর্বোত্তম চেষ্টা করব। তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া আপনাকে শুরুতে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক কিছু মানে যেগুলো আমাদের হয়তো জানা ছিল না, আপনি অনেক সুন্দর এবং সহজভাবে আমাদের বুঝিয়েছেন। তবে আমি কয়েকটা প্রশ্ন, মানে প্রশ্ন না, এটা হচ্ছে আমার জানার বিষয় আর কি, যদি বা আপনি অনুসারে আমি জিনিসগুলো একটু আপনাদেরকে জানতে চাই আর কি। জি বলেন। আচ্ছা, আমাদের অনেক সময় মানে দেখা যায় যে মানে ক্লায়েন্টরা মানে ফ্ল্যাট সাহেবের প্রতি খুব ইন্টারেস্টেড, মানে ফ্ল্যাট সাহেব দিতে খুব আগ্রহী। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি ইটিএফসি এই ধরনের কোনো নিয়ম আছে যে, অথবা বিএনবিসি কি অ্যালাউ করে যে ফ্ল্যাট সাহেব বলবো না আমি, এটাকে ফ্ল্যাট ফ্লিপ স্ল্যাব যেটা বলি এটা কি, ঠিক আছে, ফ্ল্যাট ফ্লিপ, ওইটা কি বিএনবিসি তে কি অ্যালাউ করে না, নাকি অ্যালাউ করে ঠিক আছে, তখন অ্যাকচুয়াল অ্যানালাইসিসটা করতে হয়, অথবা অ্যানালাইসিস করলেও কি ইটিএফসি এই ধরনের কোনো মেথড আছে কিনা ফ্ল্যাট প্লেট স্ল্যাবের অ্যানালাইসিস করার কোনো প্রসিডিউর, আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনার প্রশ্নটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো প্রশ্ন। অনেকেই মনে করে যে বিম থাকলে কস্টিং বেশি হয়, ফ্ল্যাট করে দিলে বিম সরাই দিলাম, বিমের জায়গা রডগুলো একটু চাপাচাপি করে স্ল্যাবের মধ্যে ঢুকাই দিলাম, তাহলেই তো হয়ে গেল। এটা একটা রং প্রসেস। আর ফ্ল্যাট স্ল্যাব ক্লায়েন্ট চাইলেই হবে না, এটা বিএনবিসিতে স্পেসিফিক করে বলা আছে যে কোন কোন অঞ্চলে কোন সিসমিক জোনে আপনি ফ্ল্যাট স্ল্যাব করতে পারবেন, এবং ফ্ল্যাট স্ল্যাব করার জন্য বিল্ডিং এর কিছু ক্রাইটেরিয়া আছে। অর্থাৎ একটা ধরেন একটা সিঙ্গেল বে বিল্ডিং, অর্থাৎ দুইটা কলামের উপরে একটা লম্বা বিল্ডিং চলে গেছে, উইথ বরাবর দুইটা কলাম জি আছে, জি এখানে আপনি কখনোই ফ্ল্যাট স্ল্যাব করতে পারবেন না, আপনার কোড কখনোই পারমিট করে না। ক্লায়েন্ট করতে পারে, সে নিজের ইচ্ছা মতো করুক, মিস্ত্রি দিয়ে করুক, কিন্তু আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার ফলোইং দ্য কোড আপনি এটা কখনোই সাজেস্ট করতে পারেন না। ইটস নট সেফ, ইটস নট পারমিটেড। আপনার দুই বে এর উপরে যদি থাকে তখন আপনি ফ্ল্যাট স্ল্যাবে যেতে পারেন। তারপরে এখানে যেটা বললাম যে সিসমিক জোনের একটা ব্যাপার আছে, সিসমিক জোন 3 জোন 4-এ আপনি এটা ইউজ করতেই পারবেন না ফ্ল্যাট স্ল্যাব।
তো আপনার বিএনবিসি, ভাইয়া টুলটা কি ইউজ করা যাবে? এটা আমরা ডিটেল আমাদের যে ক্লাস সেখানে বিএনবিসি থেকে এগুলো আমরা দেখিয়ে দিব। আচ্ছা আচ্ছা ভাইয়া, এগুলো নিয়ে আমরা হ্যাঁ ঠিক আলোচনা আছে করব ভাইয়া, যে আপনি ওই যে ফ্রেমিং, যেটা আমরা ইসের মধ্যে বললাম যে ফ্রেমিং কোথায় কি ধরনের করতে পারেন, কোন জোনে বা কোন অঞ্চলে কি ধরনের ফ্রেমিং করতে পারেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেখানে এটাও আসবে যে আপনি ফ্ল্যাট স্ল্যাব ইউজ করতে পারেন কিনা, ফ্ল্যাট প্লেট ইউজ করতে পারেন কিনা, এবং ফ্ল্যাট স্ল্যাব বা ফ্ল্যাট প্লেট যদি আপনি যেটা ইউজ করেন সেটা ডিজাইন করার সময় কি কনসিডারেশন গুলো এই টাইপস মডেলিং এ করতে হবে, সেগুলো আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। এটা কি ভাই এমনি ইটেপস এ মডেল করা যায় যে মানে ফ্ল্যাট ফ্ল্যাট স্ল্যাবটা মানে বেলো আসে? হ্যাঁ, অবশ্যই আসে। আমরা তো স্ল্যাব তো এই টাইপস আপনি মডেল করছেন, স্ল্যাবের ডিজাইন তো আমরা এই টাইপসে করি না, আমরা করি সেফে। আমি বিম সহ করি, বিম সহ যদি আমি ডিজাইন না করি, ও অ্যাজ এ ফ্ল্যাট স্ল্যাব বিম ডিজাইন, ফ্ল্যাট প্লেট দিবে। আমার যদি পেরিফেরি বিম থাকে, ফ্ল্যাট স্ল্যাব, ফ্ল্যাট প্লেট বা বিম স্ল্যাবের মধ্যে পার্থক্যটা কি? আপনার যেখানে বিম আছে, বিম একটা সাপোর্ট দিচ্ছে, যদি বিমটা না থাকে তো স্ল্যাব নিজেকে ওখানে সাপোর্ট নিয়ে নিতে হবে। তো এই চেঞ্জটা সেই সফটওয়্যারের মধ্যে দেওয়া আছে, সেটা আপনাকে, আপনি এখন দেখা যাচ্ছে বিম স্ল্যাব ডিজাইন করতে চাচ্ছেন, ফর মিস্টেক আপনি বিম অ্যাসাইন করেননি এক জায়গায়, ওই জায়গাতে কিন্তু ফ্ল্যাট স্ল্যাবের মতো একটা ডিজাইন করবে, অ্যানালিসিস করবে। সো ওইটা আপনার মডেলিং এর উপরেই আছে, আপনি যেভাবে মডেল করবেন সেফ ওভাবেই রেজাল্ট দিবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা ভাই আমি কয়েকটা দুই একটা জিনিস জানতে চাচ্ছি। একটা হচ্ছে ওই আমাদের অনেক সময় দেখা যায় যে কলাম টু কলাম বিম না হয়ে হুম মানে টিপিক্যাল ফ্লোর গুলো, তারপর আপার ফ্লোর গুলো আর হুম কি, কলাম টু কলাম বিম না হয়ে তখন এটা বিম গুলো কলামটা ক্রস করে ক্যান্টিলিভার পোর্শনে বিমটা কিন্তু হ্যাঙ্গিং অবস্থায়, তো যে হ্যাঙ্গিং অবস্থা থাকে, এক্ষেত্রে আমাদের কোড কি অ্যালাউ করা, অথবা এই যে এটা ডিজাইনের ক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট থাকে? কলাম টু কলাম না, কিন্তু বিমটা হচ্ছে ক্যান্টিলিভারের পোর্শনে, আচ্ছা, বিমটা হ্যাঙ্গিং ওকে, অবস্থা থাকে। বুঝতে পারছি। আপনার বিম ক্যান্টিলেভার হতে পারে, কলাম টু কলাম কানেক্টেড হতে পারে, বিম অন বিম হতে পারে, নো ইস্যু, আপনার সবগুলোই পারমিটেড। কিন্তু আপনার ক্যান্টিলেভার যদি হয়, ডিজাইনের যে রিকোয়ারমেন্ট সেইভাবে আপনাকে ডিটেল করতে হবে। আপনার যদি বিম অন বিম হয়, অর্থাৎ একটা আপনার বিম গিয়ে কলামের উপরে না পড়ে আরেকটা বিমের উপরে পড়লো, সেক্ষেত্রে মডেলিং করার সময় ওখানে কিছু কাজ করতে হয়, সেগুলো আমরা দেখিয়ে দিব। এবং বিম অন বিম হলে ওর রডের ডিটেলিং এর, শেয়ার রিইনফোর্সমেন্টের ডিটেলিং এর কিছু কোড অনুযায়ী ক্রাইটেরিয়া আছে যেগুলো মেনটেন করতে হবে। তো কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, ওই আমাদের মানে যেগুলো মানে আরবান আর কি সিটিতে যে বিল্ডিং গুলো হয়, অনেক সময় দেখা যায় মানে 5 তলা 6 তলা বিল্ডিং অনেকটা লাগানো, অর্থাৎ সেটব্যাক মানে এটা ভায়োলেশন করে আর কি। তো এই ক্ষেত্রে কি মনে করেন দুইটা বিল্ডিং এর মাঝখানে আমার বিল্ডিংটা হচ্ছে 5 তলা বিল্ডিং, দুই পাশে 6 তলা বিল্ডিং, এক্ষেত্রে কি এই, যে মাঝখানে যে মাঝখানে বিল্ডিংটাতে কি উইন্ডোটা কি আসলে কি ইফেক্ট করবে নাকি? কারণ যেহেতু উইন্ডটা তো ওইখানে আর মানে তেমন কাজ করতেছে না, ওই ক্ষেত্রে কি আমরা কি উইন্ডোটা ক্যালকুলেশন করবো এই টাইপসে? আপনি অবশ্যই উইন্ডোড ক্যালকুলেট করবেন। আর আপনার যেখানে আপনি বললেন যে জায়গা না ছেড়ে বিল্ডিং করছে, এটা তো পারমিটই করে না কোড, এটা না রাজুক পারমিট করে না এটা তো এখন এখন ওই ঠিক এখন আছে, আপনাকে আমি এটা একটা কথা বলি, আপনি ইঞ্জিনিয়ার, আপনি কি মিস্ত্রি না ইঞ্জিনিয়ার? অবশ্যই ইঞ্জিনিয়ার। অবশ্যই আপনি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার জি হয়ে কি জি। আপনি রুলস ভায়োলেশন করার সাজেশন দিবেন না কখনো পারমিশন দিবেন? না ভাইয়া, আমি আমি যেটা বলছি ওইটা আপনার সাথে আমরা সবাই জানি, হ্যাঁ, যারা এই পেশায় আছে সবাই জানি, এটা ভায়োলেশন করার জন্য কেউ বলেও না, এবং না কেউ এটা বলার কথা কারণ না, হচ্ছে আমাদের বাংলাদেশের মানে প্রেক্ষাপট তো ভায়োলেশনের স্কোপ আছে কিনা, এটা। স্কোপ নাই, কিন্তু এটার ল এনফোর্সমেন্ট নাই দেখে তারা করছে। এখন আমার কথা হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করলেন যে অ্যানালিসিসের সময় আমার উইন্ড ক্যালকুলেশন করার দরকার আছে কিনা, জি এই যে ভাই, প্রশ্নটা করছেন আপনি, তার মানে ধরে নিচ্ছেন ওখানে তো পাশে জি বিল্ডিং, ভাই, জি ওখানে ভাই। জায়গা নাই, উইন্ড তো আসবে না, তাহলে আমি বাদ দেই। তাহলে কিন্তু এখানে আপনার নিজের লজিক থেকে আপনি এটা বাদ দিয়ে দিলেন, তাহলে তো এখানে আপনার এই কোডও থাকলো না, তাহলে আপনার বুঝছি ইডাপস ভাই, অ্যানালিসিস বুঝছি, করার হ্যাঁ কি হ্যাঁ। দরকার? আপনার উইন্ড সিসমিক অ্যানালিসিস করার কোনো দরকার নাই। জি ভাই, আপনার আপনি ঠিক যে আছে। বলেন যে মিস্ত্রির সাথে পরামর্শ করেন, ওই 4টা ওই 12 মিলি রড দিয়ে 10 কলাম তুলে দেন, কাজ শেষ। তো আপনার ওইখানে থিঙ্কিং এ এটা নিয়ে আসা যাবে না যে হ্যাঁ পাশে বিল্ডিং আছে, জায়গা নাই, তারা গ্যাপ ছেড়ে নেয়, উইন্ড তো ঠিক মতো আসবে না। ইটস ইম্পসিবল। তারা করে নাই, তারা নিয়ম ভায়োলেট করেছে। জি। আচ্ছা আচ্ছা, বুঝছি, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে কারো? ভাইয়া আর কারো প্রশ্ন থাকলে আমি একটা জিনিস লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে আমরা একজন টেস্ট থেকে একজন অ্যানালাইসিস করা। একজন কথা বলেন। মেরি আচ্ছা, কোয়েশ্চেন। আর্কিটেক্ট সাহেব আপনি শেষ করেন, তারপরে প্রীতিশ গড়ামে আপনি বলেন। জি বলেন।
আচ্ছা আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আমাকে এক প্রশ্ন দেওয়ার জন্য। আমি ইনডেপসে অ্যানালাইসিস করার পর মডেল করছি, রুট অ্যাসাইন করছি, এরপর অ্যানালাইসিস করার পর ওভারঅল আমরা যে কি কি আর মানে যেটা আমরা ডিজাইন কি কি ভ্যালু পেতে পারি, মানে এই ধরনের একটু এটা জানতে চাচ্ছি, এটা হচ্ছে যেটা আমাকে ডিজাইনে হেল্প। এটা আপনি মানে এই ইন ব্রিফ বলার কোনো কিছু নাই, এটা স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব, আচ্ছা আচ্ছা অ্যানালাইসিস করব, ডিজাইন করব, এবং কোন জায়গায় কোন রেজাল্টগুলো কিভাবে দেখতে হবে, কিভাবে আমাদের সেগুলো ইনকর্পোরেট করতে হবে ড্রয়িং এর সাথে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রীতিশ ঘরামি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম আসলে আপনি অনেক ডিটেলস দেখাইছেন, অনেক ইনফরমেশন দিয়েছেন, এটার জন্য ফার্স্ট আপনাকে ধন্যবাদ জানাই। সেকেন্ডলি আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনি অনেক ডিটেলস দেখাচ্ছেন, আমাদের যে কোর্স শিডিউলটা আছে এটা থেকে সব এই ডিটেলস মানে ডিটেলসটা ফুল কমপ্লিট করা সম্ভব? জি, সম্ভব। এখানে আমি যেগুলো বলেছি এগুলো জাস্ট সামারি লাইনগুলো। আপনি চিন্তা করেন, আমি সামারি লাইনগুলো 1.5 ঘন্টায় বললাম, তো এই সামারি লাইনগুলোর ডেসক্রিপশন গুলোই হচ্ছে ওই কোর্সে থাকবে। আমি কিন্তু এখানে ধরেন একটা বিল্ডিং ডিজাইন করার সময় কোন কোন বিষয়গুলো দেখতে হয় সবগুলোই কিন্তু 1 লাইন 2 লাইন করে বলে গেছি। এগুলোই আমাদের 16টা ক্লাসে আমরা বিস্তারিতভাবে দেখাবো। তো সম্ভব, আপনি সবকিছুরই এই যেগুলো বলেছি এগুলো সব বিস্তারিত আপনি পাবেন। আর হচ্ছে মানে আমরা এই কি স্ল্যাব এবং হচ্ছে পাইল ফাউন্ডেশন এটা কি সবটাই করবো? হ্যাঁ, আমরা পাইলের যেটা সেটা আপনার ম্যানুয়ালি পাইল ক্যাপ ডিজাইনটা কিভাবে করে সেগুলো আমরা মানে ফাউন্ডেশন সিস্টেম যেহেতু আমরা বলেছি, এখানে আপনার আইসোলেটেড ফুটিং আসবে যেটা সিঙ্গেল কলাম ফুটিং, কম্বাইন্ড ফুটিং আসবে, ম্যাট ফাউন্ডেশনটা সেফের মাধ্যমে কিভাবে করা হয় সেটা আসবে, এবং জি। পাইল ক্যাপের আপনার ডিজাইনটা আসবে। পাইল ফাউন্ডেশনের ডিজাইন তো হচ্ছে আপনার পাইলের ডিজাইন যেটা সয়েল টেস্ট রিপোর্ট থেকে আসে সেটাও, এবং পাইল ক্যাপ আপনার কয়টা পাইল আসবে কিভাবে এটা করবেন সেই বিষয়টা দেখানো হবে, এবং পাইল ক্যাপের ম্যানুয়ালি ডিজাইনটাও দেখানো হবে। মানে আমাদের প্রজেক্ট অনুযায়ী যেটা আসবে ফুটিং ওইটা আমরা ফুল কমপ্লিট করবো। হ্যাঁ, আপনাকে এখানে ফাউন্ডেশন যে কয়টা সিস্টেম আছে সবগুলোরই জি জি। ধারণা দেওয়া হবে, এবং কি ডিজাইন কনসেপ্ট গুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ওটার পরেও হচ্ছে যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো ওইটারও হচ্ছে গিয়ে দেখানো হ্যাঁ, হবে আমাদের আর কি এই coding এই বা প্রজেক্টটাতে তো আপনার এই প্রজেক্টে যে ফাউন্ডেশন সিস্টেম আছে এটা তো একটা ফাউন্ডেশন সিস্টেম, এর বাইরে আর যেগুলো না আছে সেগুলো। ওইটার হচ্ছে কি প্রিলিমিনারি মানে ধারণা দিবেন যে কিভাবে কি হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ, হয় না করতে হয়, আর আমরা এই এবং প্রজেক্টে যে প্রজেক্ট ফাউন্ডেশন সেটার ডিটেল ডিজাইন স্টেপগুলো দেখিয়ে দিব, আর ওগুলো হচ্ছে আদার্স গুলোরও আমরা কনসেপ্ট দেখাবো, ম্যানুয়ালি কি ইকুয়েশন গুলো আসে, আমরা কোথা থেকে এগুলো পাবো, বিএনবিসি এর কোনো রেস্ট্রিকশন আছে কিনা সেই জিনিসগুলো আমরা শেয়ার করব। ক্লাসগুলোর লেন্থ কেমন হতে পারে, মানে কত সময় ধরে হতে পারে? এটা আসলে আমরা বলছি 9টা থেকে 10:30, বাট ইট ডিপেন্ডস, দেখা যাচ্ছে আলোচনা করতে করতে 11টা বেজে যেতে পারে। সো ফিক্সড যে 1.5 আওয়ার হবে এটা বলাটা, এটা একটু এক্সটেন্ড হতেই পারে, এটা ওই দিনকার আলোচনার উপর ডিপেন্ড করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই আমি ছিলাম বুঝছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, জি, আমার ওই ফাইল ক্যাপ এবং ফাইল অ্যানালাইসিসে ফাইল ক্যাপ এবং ফাইল ডিজাইন এবং অ্যানালাইসিস কোন টুলসটা ইউজ করা হবে এই কোর্সে? এটা ম্যানুয়ালি দেখাবো আমরা, ম্যানুয়াল ক্যালকুলেশন। পাইল ক্যাপ আচ্ছা আচ্ছা, পাইলের তো আপনার হচ্ছে এবং সয়েল ফাইল টেস্ট রিপোর্টে বলা থাকে, আর পাইল ক্যাপ ডিজাইনটা ওর যে ক্যালকুলেশন সেটা আমরা ম্যানুয়াল ক্যালকুলেশনটা আপনাদের সাথে শেয়ার করবো। পাইল ক্যাপে সাধারণত ম্যানুয়াল ক্যালকুলেশনই করা হয়, এটা ইট্যাপসে আচ্ছা, মডেল করে এখানে কোনো করা হয় না। অ্যানালাইসিসের বিষয় তো নাই ভাইয়া না? অ্যানালাইসিস মিন্স ডিজাইন, ডিজাইন মিন্স অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে যে শুধুই সফটওয়্যার সেটা না, আপনি ম্যানুয়ালি যেটা করছেন, আপনি একটা লোড ক্যালকুলেশন করছেন সেটা কিন্তু অ্যানালাইসিস, সেটা ডিজাইন না। ডিজাইন কখন, যখন আপনি মোমেন্ট পেলেন সেটা থেকে রড বের করছেন। তো আপনি স্ল্যাবের থেকে লোড কিভাবে বিমে আসবে, বিম থেকে কলামে যাবে, এটা আপনি ম্যানুয়ালি বের করেন, এটাও কিন্তু অ্যানালাইসিস। সো দ্যাট ডাজন্ট মিন যে আপনার শুধু ইট্যাপসে করলে বা সফটওয়্যার করলে অ্যানালাইসিস হয়, তা কিন্তু না। আচ্ছা আচ্ছা, না ভাইয়া, ওইটা কি মানে ফাইল ক্যাপ এবং ফাইলের জন্য তো স্পেসিফিক কোনো এই ধরনের কোনো টুলস ইউজ করা হয় না ম্যানুয়ালি চালা, মানে উইদাউট ম্যানুয়ালি? আমি এই জন্য ওটাই বললাম যে আমরা ম্যানুয়ালি ম্যানুয়ালি পাইল ক্যাপের যে ক্যালকুলেশনটা সেটা আমরা শেয়ার করব। আচ্ছা আচ্ছা। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো সেশনটা ক্লোজ করি। আর কোনো প্রশ্ন আছে কারো কোর্স সম্পর্কে, বা কোর্স যে ভাইয়া শুরুতে যেগুলো বললেন ওগুলো আপনারা অবশ্যই গ্রুপ থেকে আরো জানতে আচ্ছা ভাইয়া, পারবেন। জি,
বলেন। হ্যাঁ, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার আমি আসলে এই টিপস এর কিছুই জানি না। এদিকে দেখলাম অনেকেই অনেক এক্সপিরিয়েন্স এই টিপস ব্যাপারে অথবা ক্যালকুলেট ব্যাপারে। আসলে আমার দ্বারা কি এটা সম্ভব যে আমি স্টার্টিং থেকে আপনি শুরু করাটা, অথবা এটা আমার ইকবাল দ্বারা কি রিপন, পসিবল কিনা? ইকবাল রিপন আপনি কোথায় কি করছেন? আমি ইন্টেরিয়র ডিজাইনার আছি আর কি, আমি আর্কিটেক্ট আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি পড়াশোনা? আমার ডিপ্লোমা। মানে এটা কি ডিপ্লোমা কিসের উপরে, আর্কিটেকচার না সিভিলের উপরে? জি, আর্কিটেকচারের উপরে। আচ্ছা, এটা আমাদের এই কোর্সটা হচ্ছে কিন্তু বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইনের। সো এটা আর্কিটেকচারালের ডিজাইনের কিন্তু অংশ না। এখন আপনি কি নিজেকে একজন স্ট্রাকচারাল ডিজাইনার হিসেবে সামনে ডেভেলপ করতে চান? এবং কারণ সেখানে একটা লিমিটেশন হতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ড যেহেতু আর্কিটেকচারাল, আমরা যেগুলো দেখাবো আমরা তো ধরেন বইয়ের লাইন ধরে পড়াবো না, বেসিকটা অলরেডি আমরা পড়ে এসেছি। এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে ডিজাইনে ওই থিমগুলো কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো সেগুলো আমরা শিখবো। তো আপনার যদি ওই বেসিক নলেজটা না থাকে তাহলে কিন্তু আসলে, আর আপনি আর্কিটেকচারাল অ্যাডজাস্ট করতে হ্যাঁ, আর পারবো। আর্কিটেকচারাল থেকে পড়াশোনা করে সাধারণত কেউ স্ট্রাকচারাল ডিজাইন ফিল্ডে আসে না। তো আপনি যদি নিজেকে আর্কিটেক্ট হিসেবে ডেভেলপ করতে চান তাহলে আপনার হয়তো এই ডিটেল ডিজাইনের কোর্সের খুব একটা আহ, উপকারিতা নাও আসতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। আমি দেখি জি তারপর হ্যাঁ, আপনি এটা। চিন্তা করেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা ভাই, একটা হচ্ছে যে আপনাদের এই কোর্স ফি কত? আপনাদের এই কোর্স ফি কত বা কয়টা ক্লাস হতে পারে এটা সেটা? এই ডিটেলস গুলো আমাদের ওই যে মেসেঞ্জার গ্রুপে কি আপনি অ্যাড আছেন? জি জি আচ্ছা, জি জি। ওখানে এগুলো সব শেয়ার করা আছে যে আমাদের কোর্স ফি, কোর্স মডিউল, কতগুলো ক্লাস, কোন ক্লাসে কয়টা মডিউলে বিভক্ত, কোন মডিউলে কি নিয়ে আলোচনা হবে, এগুলো সব আমাদের ওখানে শেয়ার করা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে আপনি ভাই। এগুলো ওখান থেকে পাবেন এবং যদি খুঁজে পেতে সমস্যা হয় আমাদের ওখানে নক করলে আমরা আবার সব ওই ইনফরমেশনগুলো শেয়ার করব। ওকে ওকে। ভাই, আজকে ওয়েবিনারের রেকর্ডেড ফাইলটা কি পাওয়া যাবে ভিডিওটা? হ্যাঁ, এটা পাবেন ইনশাল্লাহ। হয়তো এটা একটু আপলোড হতে একটু হয়তো সময় লাগতে পারে, বাট পাবেন এটা। কোথায় পেতে পারি ভাইয়া? এটা আপনি ওই যে যে ভাইয়া শুরুতে বললেন মেসেঞ্জার গ্রুপেই পাবেন। একটু ভিডিও এডিটিং এর কাজটা হয়ে গেলে মেসেঞ্জার গ্রুপেই পাবেন। তাহলে আশা করি আর কারো কোনো কোয়েরি নাই, আমি ক্লোজ করছি তাহলে। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।